আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আজকে এই ঘটনাটি শুনুন। রাসেল ভাই, আমি সরাসরি ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি এটা আমার এক খালা আমাকে বলেছিলেন। জি। ঘটনাটির স্থান হচ্ছে ফরিদপুরের নগরকান্দা এলাকাতে। তো যেই ফ্যামিলির সাথে ঘটেছিল তারা অত্যন্ত রক্ষণশীল এবং খুব ধার্মিক একটা ফ্যামিলি। তো ফরিদপুর নগরকান্দার যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল ওই জায়গায় একজন বেশ তারা বেশ অবস্থাশালী ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওই পরিবারের একটা সন্তান ছিলেন, উনি আবার মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন। তো উনি দেখা যাচ্ছে যে যেহেতু অত্র এলাকায় নিজেদের অনেক জায়গা জমি ছিল এবং ভালো প্রভাব প্রতিপত্তি তাদের ছিল, তো উনি নিজের জায়গা জমি দেখাশোনা করতেন। আর ওনাদের নিজস্ব একটা মসজিদ তৈরি করেছিলেন, ওই মসজিদে উনি ইমামতি করতেন। তো যেহেতু উনি পরিণত বয়সে চলে গিয়েছিলেন, এই জন্য পরিবার থেকে ওনাকে একটা ধার্মিক পরহেজগার মহিলা দিকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয়। তো বিয়ের পর থেকে রাসেল ভাই ঘটনাটা শুরু হয় আর কি। তো ঘটনাটি তার ওয়াইফের সাথে ঘটতে থাকে। জি। তো তার ওয়াইফের সাথে উনি যখন প্রথম বাসর রাত্রে ওনার যখন একই খাটে শুয়েছেন, তো ওনার ওয়াইফ হঠাৎ করে লক্ষ্য করলেন যে ওনার হাজবেন্ড কোনো কথা ছাড়াই হঠাৎ করে শুয়ে পড়লেন এবং শোয়ার সাথে সাথে উনি ঘুমিয়ে পড়েছেন। তো এটা ওনার কাছে খুব অদ্ভুত ব্যাপার লাগলো যে বিয়ের আগে তো তার সাথে আমার ওইভাবে দেখাও হয় নাই, কথা হয়নি। তো উনি কোনো কথাবার্তা না বলেই হঠাৎ করে শুয়ে পড়লেন, উনি মনে একটু কষ্ট পেলেন আর কি। তো যাই হোক, উনিও পাশে শুয়ে পড়লেন। শোয়ার 3 থেকে 4 মিনিটের মাথায় ওয়াইফ হঠাৎ ওনার পিঠে খুব জোরে একটা আঘাত অনুভূত হলো আর কি, এবং ওই আঘাতে উনি বিছানা থেকে ঠাস করে নিচে পড়ে যান। আচ্ছা। এবং উনি দেখেন যে বিছানায় তার হাজবেন্ড ছাড়া আর কেউ নাই। তাহলে তাকে আঘাতটা করলো নাকি? তখন উনি চিন্তা করেন তার হাজবেন্ড তার সাথে কথা না বলেই শুয়ে পড়েছে, হয়তোবা তাকে তার পছন্দ না। জি। এরকম অসংখ্য চিন্তা তার মাথায় চলে আসতে থাকে এবং তার চিন্তা করে তার হাজবেন্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু উনি ভালো করে খেয়াল করেন তার হাজবেন্ড ঘুমাচ্ছেন। তো আসলে কিছু ঘুমাচ্ছে নাকি অভিনয় করছে এটা দেখার জন্য একটু পরীক্ষা করেন, দেখেন যে না, সে আসলেই ঘুমাচ্ছে। উনি তাহলে চিন্তা করেন যে তাহলে আমাকে ধাক্কাটা কে দিল। তো উনি অনেক 7-5 ভেবে পরবর্তীতে ঘুমায় পড়েন। সারা রাতে আর কোনো ঘটনা ওনার সাথে আর ঘটেনি। পরের দিন ওনার হাজবেন্ডকে এই বিষয়ে কিছু বলেনও নাই। দেখেন ওনার হাজবেন্ড একদম স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে। তো উনি বিষয়টা গোপন করেন যে উনি আর এই বিষয়টা আর ওনার হাজবেন্ডকেও বলেন নাই বা ওর বাসার অন্য কোনো সদস্যদেরকেও বলেন নাই যে ধরনের ঘটনা ঘটেছে। ভাই পরের দিন একটা ঘটনা ঘটে, ঠিক এর পরের দিনই, যে ওনার হাজবেন্ডের পাশে উনি ঘুমিয়ে আছেন। তো ওনার হাজবেন্ড যেই পাশে আছেন আর কি ওনার পাশে, ঠিক তার অপোজিট পাশ থেকে একটি শক্ত হাত ওনার শরীরের উপর এসে পড়ে। তো উনি চোখ বন্ধ করে শুয়েছিলেন। তো ওনার হঠাৎ করে এরকম শক্ত হাত ওনার শরীরে আসার পরে স্বাভাবিকভাবে উনি একটু চোখ খোলেন। আসলে ভাই ওই সময় ওই এলাকায় কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। ওনারা যেটা করতেন সেটা হলো হারিকেনের আলোটা অনেক কম করে দিয়ে তারপরে ঘুমাতেন আর কি। আচ্ছা। হালকা আলো থাকতো ঘরে, এরকম আর কি। তো উনি চোখ খুলে যতটুকু হালকা আলো দেখতে পেলেন ওনার হাজবেন্ড ওনার পাশে শুয়ে আছে, কিন্তু তার দুটো হাতই তার সাথে আছে, তার ওয়াইফের গায়ে উনি হাত দেন নাই। কিন্তু এই হাতটা কোথা থেকে আসলো? তো উনি এই চিন্তা করে একটু ভয়ে ভয়ে ওনার পেছন ফিরে তাকিয়েছেন। তো পেছন ফিরে তাকানোর সাথে সাথে রাসেল ভাই উনি অতটুকু অন্ধকারের মধ্যে, যতটুকু আলো আছে ঘরের মধ্যে, ততটুকু আলোর মধ্যে কালো কুচকুচে এবং খুব মোটা টাইপের কিন্তু ছোট আকৃতির কিছু একটা দেখতে পান উনি। যার চোখগুলো জল জল করছিল, যে বিড়াল বা কুকুরের রাতের বেলা যেভাবে চোখ জল জল করে। এটা দেখে উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। তো চিৎকার দেওয়ার সাথে সাথে আশেপাশ থেকে লোকজন চলে আসে। তার পাশের যেই শ্বশুর শাশুড়ি যে পাশে ছিল বা অন্যরা যারা আত্মীয় তারা চলে আসে দরজা ধাক্কায়। তো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার হাজবেন্ডের কিন্তু ঘুম ভাঙছিল না, উনি ঘুমাচ্ছেন। পরে ওনার ওয়াইফ উঠে দরজা যখন খুলে দেওয়ার পর তার হাজবেন্ডকে ডেকে তোলা হয়। তখন সব ঘটনা বলা হয়। তখন সবাই বলে যে না, এরকম তো হওয়ার কথা না, তোমার মনের ভুল। তখন ওই যে বিয়ের প্রথম রাতে যে বিষয়টা ঘটেছিল তখন সবাইকে বলেন। তখন ওনার হাজবেন্ড বলে না, তো আমি এই ধরনের কোনো কাজ করি নাই, এটা আমি কেন করবো, এরকম সে বলতে থাকে। তখন সবাই তাকেই দোষারোপ করে, তোমার একটা মনের ভুল, দুঃস্বপ্ন দেখেছো, নতুন বাড়িতে এসেছো বিয়ের পরে, হয়তো এরকম মনের ভুল হচ্ছে, টেনশন করতেছো, যাদের বাড়িতে রেখে আসছো তাদের জন্য একটু মন খারাপ লাগছে, এরকম অনেকে কথা বলে তাকে একটা বুঝ দেয় আর কি। 3 দিনের দিন রাসেল ভাই আর একটা ঘটনা ঘটে। আচ্ছা। সেটা হলো, যেহেতু আমরা জানি যে গ্রামের ওয়াশরুম গুলো একটু বাসা থেকে একটু সাইডে হয় আর কি, এটা তো আমরা সবাই জানি। তো উনি রাতের বেলা
ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন, কিন্তু হাজবেন্ডকে অনেক ডাকাডাকি করছেন। অদ্ভুত ব্যাপার, তার ঘুমই ভাঙে না। মানে তার খুব অবাক লাগে যে উনি শোয়ার সাথে সাথে ঘুমায় পড়েন এবং তাকে ডাকলেও উনি উঠতে পারেন না। মানে এটা কেমন ঘুম? তো উনি কিন্তু বাড়ির অন্য সদস্যদেরকে জিজ্ঞেস করেছেন উনি কি আগের থেকে এইভাবে ঘুমান কিনা। তখন সবাই বলে না তো, তার ঘুম তো এরকম না, তার ঘুম তো পাতলা, সে ফজরের নামাজ পড়ায়, সে ওঠে, ঘুম তো পাতলা, তো এরকম হচ্ছে কেন? আর আসলে বিয়ের পর থেকে যে সমস্যা হচ্ছিল ওনার এই গভীর ঘুমের কারণে উনি কিন্তু এই নামাজ পড়া তো মানে ব্যাহত হচ্ছিল। এই সময়টা উনি ঠিকঠাক মতো উঠতে পারতেন না। এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন যে আমার হঠাৎ করে বিয়ের পরে ঘুমটা বেড়ে গেল কেন। এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন, কিন্তু এর কোনো সমস্যার সমাধান উনি খুঁজে পাচ্ছিলেন না। তো যাই হোক, থার্ড ডেতে যখন উনি ওয়াশরুমে যাবেন তখন ওনার হাজবেন্ডকে খুব ডাকাডাকি করেন। তখন যখন উঠলো না তখন উনি হাতে হারিকেনটা নিয়ে বাসার দরজাটা খুলে মানে উঠান, মানে বাড়ির যে বারান্দাটা আছে বারান্দা থেকে একটু নিচে নামলেন। নামার সময় ওনার মনে হলো ওনার মুখের সামনে, ধরেন যে আমরা যদি একটা কাপড়, মানে পাতলা কাপড় যদি সামনে ঝুলিয়ে রাখি, যদি পাতলা কাপড়টার সামনে দিয়ে মানে পার হয়ে চলে যায়, সেটা যদি আমাদের মুখের সাথে ছোঁয়া লাগে, ঠিক যেমন মনে হয়। তো উনি যখন বাসার বারান্দা থেকে নিচে নেমেছেন তখন মনে হলো খুব পাতলা কিছু একটা, চুলের মতো বা কিছু এরকম নরম কিছু, উনি পার হয়ে চলে গেলেন। তখন উনি যেতে যেতে হঠাৎ করে চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি তো রাতে ঘুমানোর আগে বারান্দায় যে সমস্ত কাপড়গুলো রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, সেগুলো আমি ঘরে নিয়ে গেছি। তো কোন কাপড়টা রেখে গেলাম আবার ভুল করে, দেখি তো একটু তাকিয়ে। তো উনি আসলে ঘুরে তাকান যে আসলে ওখানে কোন কাপড়টা ছিল। উনি আসলে ঘুরে তাকানোর সাথে সাথে উনি দেখেন যে একটা লোক, ঠিক বাদুর রাসেল ভাই যেভাবে মাথা নিচের দিকে পা উপরের দিক দিয়ে ঝুলে থাকে, ঠিক ওরকম ভাবে একটা কালো মোটা এবং বেটে টাইপের একটা লোক পা উপরে এবং মাথা নিচের দিক দিয়ে ঝুলছে, এবং তার মাথার চুলগুলো একটু বড়, যেগুলো এরকম নিচে মানে ঝুলেছিল। এবং উনি যখন মানে পার হচ্ছিলেন তখন চুলটা পার হয়ে আসছেন। তো যখনই রাসেল ভাই দৃশ্যটা দেখেন সাথে সাথে উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার বাসার অন্য সদস্যরা তাদের চিৎকার শুনে চলে আসে। তাকে যখন সেন্স ফেরানো হয় তখন সবাইকে ঘটনাটা বলেন। তখন রাসেল ভাই যেহেতু বেশ কয়েকটা এরকম ঘটনা ঘটছিল, তখন ওনার হাজবেন্ড, উনিও তো মসজিদের ইমাম সাহেব, উনিও টুকিটাকি তদবিরের কাজ করতেন। তো উনি ওনার ওয়াইফের উপরে কিছু তদবিরের কাজ করে উনি যেটা ফিল করেন, দেখা যায় ওনার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা নেই। তখন উনি যখন ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে না, আমি তো আমার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা দেখলাম না, তখন বাড়ির প্রত্যেক সদস্য বলেন যে ইনার মাথায় কোনো সমস্যা আছে, তাহলে উনি মেন্টালি হয়তো সিক, তার ওয়াইফ, এরকম সবাই বলতে থাকেন। এবং সবাই এইরকম চিন্তা ভাবনা করার কারণে সবাই তার সাথে এক ধরনের একটু অন্যরকম আচরণ করতে শুরু করেন, যেটা তার মনে খুব একটা ক্ষোভ সৃষ্টি করে আস্তে আস্তে, মানে সে মনে খুব কষ্ট পেতে থাকেন। রাসেল ভাই, চতুর্থ দিন ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে যে এই উনি ওইখানে কিন্তু রাসেল ভাই ওনাদের বিশাল এলাকা নিয়ে বাড়িটা ছিল, ওই মহিলার হাজবেন্ডের, মানে ওনার শ্বশুর বাড়ির আর কি। ওই যেই বিশাল একটা পুকুর পাড় ছিল, একদম চারদিকে ঘেরা ছিল, বাইরের লোক এলাও ছিল না, যেহেতু ওনারা খুব কনজারভেটিভ ফ্যামিলি ছিলেন, বাইরের লোক এলাও ছিল না। তো ওনারা পুকুরেই গোসল করতেন সাধারণত। তো উনি একদিন দুপুরবেলা, একদম ভর দুপুরবেলা, জোহরের নামাজের ঠিক আগে, যখন বেলা একদম মানে সূর্য মাথার উপরে আর কি, তো ওই সময় উনি গোসল করতে গেছেন, ওনার ওয়াইফ আর কি। তো গোসল করতে যাওয়ার পর গোসল করে যখন উঠে আসছেন, হঠাৎ করে ওনার মাথার চুল আবার অনেক বড় ছিল। তো ওই চুল ধরে মানে মনে হলো একটা টান অনুভূত হয় ওনার। তো উনি চিন্তা করলেন হয়তো বা এত মানে নিচে চুল তো আমার এত বড় না যে নিচে কোথাও ডালের সাথে বা বেঁধে যাওয়ার কথা। তো উনি তাকান যে কি আমার চুলে টান লাগলো কিসে, যে উনি উঠতে পারছিলেন না কেন। হয়তো উনি হাঁটু পর্যন্ত, মানে ওনার হাঁটু জল যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত উঠেছেন, তারপরে ওনার চুলে টান অনুভব করেন। তো যখনই টান অনুভব করেন, পিছন দিকে তাকিয়ে দেখেন ওই দিনই উনি ফার্স্ট, মানে দিনের বেলা এই জিনিসটা উনি দেখেন আর কি। দেখেন ভয়ঙ্কর চেহারার, কালো কুচকুচে চেহারা। তো দিনের বেলা চোখ দুটো দেখা যাচ্ছে স্পষ্ট লাল টকটকে এবং খুব বেটে আকৃতির, যতটুকু উনি বলছিলেন যেন চুলটা ধরে রেখেছে, ওনাকে উঠতে দিচ্ছে না পুকুর থেকে। তখনও ওইখানে উনি চিৎকার দিয়ে পানির মধ্যেই সেন্সলেস হয়ে পড়ে যান। ওই পাশ দিয়ে আবার ওনার শ্বশুরবাড়ির আরেকজন লোক যাচ্ছিল, তো উনি দেখে যে উনি পানির মধ্যে পড়ে গেলেন। উনি আর কাউকে দেখেন নাই, ওই লোক মানে ওই লোকটা যে ওনার চুলকে ধরেছিল বা কি। তখন তাড়াতাড়ি করে সবাইকে ডাকাডাকি করে তার ওখান থেকে তোলা হয়। তোলার পরে তাকে আবার ট্রিটমেন্ট করে যখন জ্ঞান ফেরানো হয়, তখন উনি সব বিষয়গুলো উনি বলেন। তখন বলার পর যেহেতু উনি বারবার এই কথাগুলো বলছিলেন, তখন ওনার হাজবেন্ড চিন্তা করেন আচ্ছা ঠিক আছে, তারও হঠাৎ করে রাত্রেবেলা এরকম ঘুম বেড়ে যাওয়া, এটা উনি স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। তখন উনি চিন্তা করছেন আচ্ছা ঠিক আছে, আমিও যাই, আমি একটু ট্রিটমেন্ট করে অন্য কারো কাছে যাই, দেখি কি অবস্থা হয়। তখন উনি খুব ভালো একজন হুজুরের কাছে নিয়ে যান, যে ওই সময়ে ওনার অত্র এলাকায় বেশ
মানে নাম করা একজন হুজুর ছিলেন, বিশেষ করে জিন বা এই প্যারানর্মাল বিষয়গুলো উনি ট্রিটমেন্ট করতেন। আরো অদ্ভুত ব্যাপার আছে ভাই, উনিও কিন্তু তার ওয়াইফকে দেখে মানে পরীক্ষা নিরীক্ষা করে বলে, না আপনার ওয়াইফের তো এই ধরনের কোনো সমস্যা নেই, উনি তো দিব্যি সুস্থ লোকই মনে হচ্ছে, ওনার অন্য কোনো সমস্যা আছে। তো এর কারণে মানে ওই মহিলা আরো বেশি মানে সমস্যায় পড়ে যান তার মানে শ্বশুরবাড়ির পরিবারের কাছে, যেহেতু তার মানসিক সমস্যা বলে মানে হুজুররা হিসাবে বলে দিচ্ছেন। তো এতে করে তো উনি মানে পাগল হিসাবে আখ্যায়িত হয়ে যাচ্ছেন। তো যার কারণে সংসারেও একটা অশান্তি শুরু হয়। কিন্তু রাসেল ভাই উনি কিন্তু হাল ছাড়েন নাই, মানে ওই মহিলা উনি চিন্তা করছেন যে না এটা আমি তো মানে ঠিক আছি, এটা তো কিন্তু আসলে আরেকটা বিষয়, ওনার হাজবেন্ড যিনি, উনি যে দেখতেছিলেন যে সে যদি পাগলই হবে তাহলে অন্যান্য আচরণও তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। তো ওনার হাজবেন্ডও ঠিক একটা মেনে নিতে পারছিলেন না কথাগুলা। তো উনি চিন্তা করছেন নিশ্চয়ই এমন কোনো ঝামেলা আছে যেটা হয়তো আমরা ধরতে পারছি না। তো ওনার হাজবেন্ড ওনার সাপোর্টে ছিলেন, পরিবারের অন্য সদস্যরা ওনার এসে চলে গেলে ওনার হাজবেন্ড সাপোর্টে ছিলেন। তো অত্র এলাকায় মানে ওই জামানার মানে বিশেষ করে 70-এর দশকের খুব নামকরা একজন পীর সাহেব ওনাদের এলাকায় আসেন। তো ওনার কাছে তাকে নিয়ে যান এবং সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পর তখন ওই পীর সাহেব বলেন যে আমাকে একটু সময় দিতে হবে, আমার অনুগত যেই আমার ভক্ত যে জিনরা আছে আমি ওদের কাছ থেকে একটু তথ্য নিয়ে দেখি আসলে ঘটনাটা কি, তারপর আমি একটা ডিসিশন দেবো বা কোনো ট্রিটমেন্টের কথা বলবো আর কি। তো রাসেল ভাই 3-4 দিন পরে তার সাথে যোগাযোগ করতে বলেন আর কি, তার এলাকায় গিয়ে। তো 3-4 দিন পরে এলাকায় যখন তার সাথে গিয়ে যোগাযোগ করা হয় তখন বলে যে আসলে তুমি তো মাঝে মাঝে আহ, মানুষের ছোটখাটো কিছু ট্রিটমেন্ট করো, তো এরকম একটা ট্রিটমেন্ট করার সময় একটা জিনের খুব ক্ষতি হয়ে যায়। সেই জিনটা একজনের সাথে ছিল, তুমি সেটা ট্রিটমেন্ট করতে গেছিলে, তুমি না বুঝেই বেশ কিছু কাজ করে ফেলেছিলা যেটা এমনি সহজভাবে করা যেত, কিন্তু তুমি না বুঝে এমন কিছু কাজ করে যেটা জিনের ক্ষতি হয়েছে, এই জন্য সে তোমার প্রতি খুব ক্ষিপ্ত। কিন্তু তুমি যেহেতু মানে সবসময় কোরআন তেলাওয়াত করো, রেগুলার মানে নামাজ পড়াও, তোমার কাছে ঠিক অতটা ঘেঁষতে না পারলেও তোমার ওয়াইফের উপর তার প্রতিশোধ নিচ্ছে। এখন এটার সমাধানটা তাহলে কি? তো সমাধান হচ্ছে ওই জিনের সাথে বা জিনটা আসলে এতটাই শক্তিশালী যে অন্যান্য হুজুরা মানে তার উপস্থিতি টের পায় না, যেটা যে জিন রিলেটেড সমস্যা, উপস্থিতি টের পায় না। পরবর্তীতে ওই মানে পীর সাহেব যিনি উনি সরাসরি ওই জিনের সাথেই কথা বলেন। কথা বলার পর তাকে ওই জিনকে বোঝাতে সক্ষম হন এবং জিন কথা দেয় যে সে এটা ছেড়ে উনি চলে যাবে। এবং আস্তে আস্তে রাসেল ভাই ওই মহিলা সুস্থ হয়ে গিয়েছিল। এবং মানে আমার কাছে যতদূর তথ্য আছে, তো ওনারা ওনার মহিলার হাজবেন্ড এবং উনি এখন ওনারা জীবিত আছেন। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রথম ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি বলছিলাম। তো আজকের দিনে এটা আমার আরেকটা ঘটনা, আশা করি আপনাদের এটাও ভালো লাগবে। তো এই ঘটনাটা বলার আগে আমি বলে নিচ্ছি যে আপনারা হয়তো অনেকেই যারা আমার লাস্ট এপিসোডগুলো শুনেছেন আপনারা জানেন যে আমি ময়মনসিংহে বেশ কিছু বছর চাকরির সুবাদে থেকেছিলাম। আর সেই সাথে এটাও বলছি যে ভৌতিকতা যে পেজটা আছে ফেসবুকে, সেখানে সপ্তাহখানিক আগে আমি একটা ভিডিও পোস্ট করি, যেটা আমার ময়মনসিংহের বাসার ছাদ থেকে দিনের বেলা ভিডিওটা করেছিলাম। এবং ভিডিওটা আপনারা যারা দেখেছেন এখানে কিন্তু ইন্ডিকেট করা ছিল, আপনারা হয়তো অনেকে জানেন যে আমার বাসার পাশেই নিচে যে টিন শেডের যে হাফ বিল্ডিং গুলো ছিল, এটা এক ডোমের বাসা ছিল এবং ওইটার পাশে একটা ঝোপঝাড়ের মতো ছিল এবং সামনে ছিল একটা লাশ কাটা ঘর। মূলত পুরোটা এরিয়া ছিল ময়মনসিংহ বয়েজ মেডিকেল হোস্টেলের ভিতরে। তো আজকে সেই এরিয়া নিয়ে আমার আজকের এই ঘটনা। তো আমি যখন ময়মনসিংহ ছিলাম তখন এই বিল্ডিংটা মানে বাসাটায় আমার থাকা হয় প্রায় 3 বছর। বাসাটা ছিল একবার রুফটপে, ছাদে 2টা রুম নিয়ে। তো সেখানকার বাড়িওয়ালা নানা নানি যিনি যারা ছিলেন ওনারাই মূলত পুরোটা বিল্ডিং দেখাশোনা করতো, আর ওনাদের ছেলেমেয়েরা ছিল দেশের বাইরে। তো যখন আমি বাসা ছেড়ে দিব তার ঠিক 1 সপ্তাহ আগে আমি আমার স্থানীয় যারা বন্ধু বান্ধব আছে ওদের নিয়ে একদিন নিজে আড্ডা দিচ্ছিলাম বাসার নিচে। তো একজন ফ্রেন্ড আমার বলে ওঠে যে তুই যে বাসায় থাকলি 5 তলায়, একা থাকলি আর 3 বছর, তোর ভয় লাগতো না? তাই বললাম যে না, ভয়ের কি আছে, এখানে ভয়ের তো কিছু নাই। তো বলছে ভয়ের কিছু নাই মানে কি? তোর এই বিল্ডিং এর পাশেই তো যে ঘেঁষা যে এরিয়াটা বয়েজ মেডিকেল হোস্টেল, এটা তো আজ থেকে 25-30 বছর আগে লাশ কাটা ঘর ছিল, আর তুই এখানে একা থাকতেই বা কিভাবে? তা আমার কিছুটা কুতূহল হয়, আমি বলি যে কি রে ভাই, লাশ কাটা ঘর ছিল, আমার বাড়িওয়ালা আমার কিছু বললো না, আর আমিও থাকলাম, কই খারাপ কিছু আমি দেখি নাই। তো তখন আমার সেই ফ্রেন্ড বলতেছে, দেখ তোর বাড়িওয়ালা নিজে আছে, উনি তো খুব পরেশগাঁও মানুষ, উনি একসময় ওনার সাথে আমার কথা, উনি ফ্রেন্ডই বলে যে ফ্রেন্ড বলতেছে যে আমি তো এখানকার স্থানীয়, আমি ওনার সাথে একবার কথা বলছিলাম, উনি আমাকে একটা স্টোরি বলছিল, আর তুই পারলে যা ওই ডানের সাথে, তুইও তো অনেক
ফ্রিলি কথাবার্তা বলিস, তো তুই যা, উনিও তোকে স্ত্রী একটা বলবে, দেখ যা তুই আগে এখানে যা, ওনার সাথে কথা বলিস। তাই আমি আমার ফ্রেন্ডের কথা অনুযায়ী 2 একদিন পর ওই বাসা ভাড়া দিতে যাব, যেহেতু আমার বাসা ছেড়ে দেওয়াই লাগবে। তো আমি বাড়ির নানিকে বলি যে নানি, আমি তো কয়েকদিন পরে বাসা ছেড়ে দিব, বাসা ভাড়াটা নেন, আর আপনার সাথে কিছু কথা ছিল। তো বাড়ির নানি বলে যে ঠিক আছে নাতি, আসো ভিতরে আসো, কথা বলি। তো বাড়ির নানিকে আমি বলি যে নানি, কিছু মনে করবেন না, কিছু কথা জিজ্ঞেস করি। তা আপনাদের এখানে কি পাশে কি এটা কি লাশ কাটা ঘর ছিল নাকি কোনো এক সময়? তো নানি বলতেছে যে কেন, কে বলছে তোমাকে এটা? তাই আমি বলি যে স্থানীয় আমার যে ফ্রেন্ড আছে ওর নাম বলি, যে ও এটা বলছে। তখন নানি বলে যে ও আচ্ছা আচ্ছা, ও বলছে। নানি কিছুক্ষণ চুপ থাকার পর বলে যে হ্যাঁ, এটা তো পাশে লাশ কাটা ঘর ছিল, এটা তো অনেক আগে ছিল, কেন কোনো সমস্যা হয়েছে? তা আমি নানিকে বলি যে নানি, কোনো সমস্যা হয় নাই, কিন্তু কিছুটা অবাক লাগতেছে আমার, যে আমি এত বছর থাকলাম, আমি নিজেও জানি না পাশে লাশ কাটা ঘর ছিল আমার বিল্ডিং এর পাশেই। তো নানি হেসে হেসে বলতেছে যে তোমার যদি কোনো সমস্যা না হয়ে থাকে তো তোমার জেনে লাভ কি, পাশে কি ছিল না ছিল, তো জানা তোমার দরকার নাই। তখন আমি একটু নানিকে বলি যে নানি, কি কোনো ঘটনা আছে নাকি এখানে, আমার একটু বলা যাবে? তো নানি বলছে কিসের ঘটনা, কোনো ভূত টুত বলতে কিছু নাই, যাও, তোমার দুষ্টাইম করছে এলাকার ছেলেবেলেরা, তোমার ফ্রেন্ডরা, এখানে কোনো ঘটনা নাই। তো নানিকে অনেক বলার পর নানি আমাকে বলে যে হ্যাঁ, একটা ঘটনা আছে, যেহেতু তুমি চলে যাবা, যার আগে এটাই শুনো, বাসা ছেড়ে দাও, যেখানে থাকবো এখান থেকে আবার আসো কোন একদিন, তখন আমি বাকি স্টোরি গুলা বলবো, বাট আজকে একটাই শুনো, কারণ সবগুলা যদি স্টোরি শুনো তাহলে তুমি আজকে রাতে বাসা থাকতে পারবে না। তো আমি নানিকে বলছি, নানি দেখেন আমি থাকবোই আর 3-4 দিনই বাসায়, বলেন যে স্টোরি সেটা বলার বলেন। তো নানি আমাকে একটা স্টোরি শেয়ার করেন। সেটা ছিল এরকম যে আজ থেকে মানে যখন আমি ঘটনা শুনি, এটা 17 সালে, তো তখন প্রায় 25-30 বছর আগে এই ময়মনসিংহ বয়েজ মেডিকেল হোস্টেল, এটা ছেলে এবং মেয়ে উভয়ই দুই সাইডে ওদের থাকার ব্যবস্থা ছিল। মানে এটাকে দিঘি আছে বড়, দিঘির ওই পারে ছেলেরা থাকতো, এই পারে মেয়েরা থাকতো। আর ঠিক যেই আমার ভিডিওটা, আমার যেখানে আমার যে ভিডিওটা শেয়ার করা আছে, তো ওই দেখবেন এখানে যে ওই তো বললাম যে ভিডিও এখানে ইন্ডিকেট করা আছে কোনটা লাশ কাটা ঘর বা কোনটা ডোমের ঘর এটা ছিল। তো নানি বলে যে এখানে এলাকায় ওনাদের একটা দরবেশ টাইপের একটা লোক ছিল, মানে সে রাস্তায় সারাদিন উল্টাপাল্টা চলাফেরা করতো, কিন্তু অনেকেই বলতো তাকে, মানে অনেকেই এটা বলতো যে এই দরবেশ টাইপের লোকটা সে নাকি জিন চালান দিতে পারে, এবং সে রাস্তাঘাটে চলাচল করতো ঠিকই, কিন্তু যখন সে সন্ধ্যার পর তার বাড়িতে যেত, সেই লোক নাকি জিন চালান দিয়ে অনেকের অনেক চিকিৎসা করত। তো এলাকায় এলাকায় একটা ছেলে ছিল তখন, নানি বলে ছোট ছেলে একটা ছিল, মানে 15-20 বছর বয়সে একটা ছেলে ছিল তখন, যে ছেলেটা একটু বাউন্ডারি টাইপের ছিল। ছেলেটার নাম ছিল মনির। তো ওই ছেলেটা নাকি, মানে ওর যে এলাকার বন্ধু বান্ধব যারা ছিল ওরা নাকি প্রায় সময় বাজি ধরতো এবং উল্টাপাল্টা কাজ করতো। দেখা যাচ্ছে যে কোনো বাসায় ওই গাছের থেকে আম চুরি করতেছে, বা ওই যে ডাব গাছ থেকে ডাব চুরি করতেছে, সুপারি গাছে বাবা করছে, মানে খুব একটু বাউন্ডারি টাইপের, মানে দুষ্টামি দুষ্ট প্রকৃতির ছেলে ছিল। তোরা নাকি মাঝে মাঝে এরকম বাজিও ধরতো, যে হ্যাঁ, এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডে বলতো যে তুই সুপারি গাছের উপরে যা, উঠে কতক্ষণ ঝুলে থাকতে পারোস দেখি, মানে এরকম ধরনের বাজি ওরা করতো, বাজি ধরতো ওরা। তো কোনো এক সময় ওই যে এলাকায় যে দরবেশ আছে, সে অনেক অসুস্থ হয়ে পড়ে। তো অনেকেই যারা স্থানীয় ছিল ওরা বলে যে এই দরবেশ হয়তো জিন চালান দিত, হয়তো কোনো জিনের আসরে সে অসুস্থ হয়ে গেছে। তো ওই যে মনির ছিল, তো ওরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে ওরা সিদ্ধান্ত নেয়। ওই মনির বাসা কিন্তু ছিল ওই আমাদের, আমি বর্তমানে যে বাসা, আমি তখন যে বাসা থাকতাম, বা ডোমের বাসাটা যে আমি ভিডিওতে দেখাচ্ছিলাম, ডোমের বাসা ওই ঠিক এর কাছাকাছি থাকতো, মনিরদের বাসা ছিল। তো মনিররা বন্ধু বান্ধব যারা ছিল ওরা নাকি কোনো এক রাতে ওরা প্ল্যান করে এবং ওরা বলে যে দেখ, আগামীকাল লাশ কাটা ঘরে যে লাশটা আসবে, সেই লাশটাকে যে ছুঁয়ে আসতে পারবে এবং বেশিক্ষণ ধরে লাশটাকে ধরে রাখতে পারবে, মানে হাত দিয়ে টাচ করে রাখতে পারবে, তাকে 1000 টাকা দেওয়া হবে। এবং সেই সময় 1000 টাকা কিন্তু অনেক বেশি, মানে এখনকার সময় বলা যায় যে প্রায় 10-15 হাজার টাকার মতো। তো এরকম মনির একটু সাহস দেখায়, ওর বন্ধু বান্ধব বলে যেটা কোনো ব্যাপারই না, আমি সকাল সকাল আসিস, দেখবো কোন লাশটা আগে আসবে, ওই লাশটা আমি ধরে দেখা দিব, যা। তো আমি সেই লাশ কাটা করে একটা বর্ণনা দিয়ে রাখি। এটা সিস্টেম ছিল এরকম যে যখন কোনো লাশ আসতো, মানে অ্যাক্সিডেন্টাল কেস বা সুইসাইড কেস, এরকম যদি কখনো কোনো লাশ আসতো, সেক্ষেত্রে ওই চাটি দিয়ে এটাকে বেঁধে লাশ ঘরের বারান্দায় ফেলে রাখতো, এবং যখন
ওই পুলিশ ভেরিফিকেশনের কাগজপত্র আসতো, তারপরে এই লাশ ডোম কাটাকাটি করে ডাক্তারকে এটা সে বুঝাই দিত। তো এই কাজগুলো হতো কি যে সকাল টাইমে বা দুপুর টাইমে লাশগুলো আসতো এবং পুলিশ ভেরিফিকেশন হতে হতে এটা দুপুর বা সন্ধ্যার পর বা শুধু বিকেলের দিকে ওইটা হয়ে যেত আর কি, মানে কাটাকাটিটা ওই দুপুরের পরেই হতো। তো যাই হোক, মনির ওরা এরকম সিদ্ধান্ত নেয় যে পরের দিন ওরা এরকম বাজি ধরে, মনির খুব আগ্রহ দেখা বলে যে আমি লাশ ধরে দেখাই দিব, তোরা দেখিস। তো সেই রাতেই সেই যে দরবেশ ছিল, সেই যে এলাকায় যে দরবেশ ছিল, সে যে অসুস্থ হয়ে পড়ে বলেছিলাম আগে, তো সে এতটাই অসুস্থ হয় যে নিজেই নিজের চিকিৎসা করতে যায় জিনের মাধ্যমে। এবং সে একটা সময় তার ফ্যামিলি মেম্বার সবাইকে ওর রুম থেকে বের হয়ে যেতে বলে সেই দরবেশ, এবং রুমের দরজা নিজে লাগাই দেয়। তো ওর ফ্যামিলি মেম্বাররা ভাবে যে হয়তো আমার বাবা, মানে সন্তানরা ভাবে যে হয়তো আমার বাবা তো এরকম দিন চালা দিতে পারে, হয়তো উনি নিজের চিকিৎসা নিজেই করবে, থাকুক সময় লাগলে লাগুক, দেখি সুস্থ হোক তা অসুস্থ হোক, তো যেটাই হোক। তো যেটা হয়, যখন ঘন্টাখানিক হয়ে যায় ওই দরবেশকে নক করার পর দরজা খুলছে না, তারা দরজা ভেঙে দেখে যে সে দরবেশ ফ্যানের মধ্যে ফাঁস দিয়ে ঝুলে আছে, মানে সে সুইসাইড করেছে। এটা এলাকায় জানাজানি হয়ে যায় এবং পরদিন সকালে সেই লাশ কাটা ঘরের প্রথম লাশটাই থাকি দরবেশের, এবং ওই লাশ চাটি দিয়ে বিছায় লাশ ঘরের বারান্দায় ফেলায় রাখা হয়। এখানে দরবেশের যে ফ্যামিলি মেম্বাররা ছিল ওরা পুলিশ ভেরিফিকেশনের জন্য ওরা থানায় দৌড়াদৌড়ি করতে যায়, তো মোটামুটি এখানে নিরিবিলি ছিল। তো যেই ডোম লাশ কাটতো তার একটা ছোট ছেলে ছিল, তো ওই ছেলেটা ওই যে মনির বা ওদের যে ফ্রেন্ড সার্কেল ছিল ওদের খুব পরিচিত বা ঘনিষ্ঠ ছিল। তখন ওই মনিরের ফ্রেন্ড সার্কেল ওই ডোমের ছেলেকে বলে যে দেখ, তোর বাপ তো নাই, তোর বাপ আসলে লাশ কাটাকাটি করবে, তো আমরা একটা বাজি ধরছি যে আমাদের মনির আজকে যে লাশটা আছে এটা ধরে দেখা দিবে। তো ওই ডোমের ছেলে বলে যে দেখ, যেটাই করবি আগে আগে করিস, কারণ আব্বা আসলে কিন্তু পরে সমস্যা হবে যদি দেখে তোরা লাশ নিয়ে ঘাটাঘাটি করছিস। তো যেটাই হোক, মনিরের ফ্রেন্ড যারা ছিল তারা নাকি দূরেই দাঁড়ায় ছিল এবং অনেক দূরে দাঁড়ায় ছিল, এবং মনি নাকি এরকম দৌড় দিয়ে গিয়ে সে লাশের কাছাকাছি, লাশ ঘরে গিয়ে লাশের কাছাকাছি যেতেই টাটিটা একটু খুলে ফেসটা দেখে লাশটাকে ধরে রাখে। এবং অনেকক্ষণ ধরে রাখার পরে তার মানে খুব একটা খারাপ লাগে, মানে খারাপ লাগে বলতে মানে সে নিজের থেকে শরীরে নাকি সে প্রচন্ড ঘামাচ্ছিল, এবং এরকম 5-10 মিনিট সে যখন দাঁড়াচ্ছিল, যতক্ষণ দাঁড়াচ্ছিল তার নাকি বুকে খুব ধরপড়ানি এবং খুব প্রচন্ড ঘামাচ্ছিল, এবং সে নাকি ওইখানেই বসে যায়, মানে ওই লাশ কাটা ঘরের পাশেই হঠাৎ করে বসে যায়। এই লাশটা ধরে যখন লাশটাকে ছেড়ে দিবে তখন হঠাৎ করে বসে যায়। তো ওর বন্ধু বান্ধব যারা ছিল ওরা দূরের থেকে দেখেই মানে বুঝে ফেলে যে মনির হয়তো ভয় অসুস্থ হয়ে গেছে, এবং তারা দৌড় দিয়ে মনির কাছে আসে এবং বলে বন্ধু কি হয়েছে, বলছে কিছু হয় নাই। তো তারা সেই মুহূর্তে বলে যে নাকি মনির নাকি সেই মুহূর্তে প্রচন্ড ঘামাচ্ছিল এবং ওর বুক মানে গা পুরা কাঁপতেছিল। তোর বন্ধু বান্ধবরা যারা ছিল ওরা হয়তো তখন বুঝে যে না, আসলে কাজটা করা ঠিক হয় নাই, লাশ নিয়ে এরকম কাজটা করা ঠিক হয় নাই, যত টাকার বাজি হোক। যাই হোক, ওরা মনিরকে ওর বাসায় দিয়ে আসে এবং বলে যে ও একটু অসুস্থ হয়ে গেছে, এদিন ওকে ধরে ধরে নিয়ে আসলাম, নেন একটু। ওর মনিরকে মাকে বলে যে ওর একটু শোয়াই দেন ওকে। তো মনিরের মা বলে যে তোমরা সারাদিন ঘুরে বেড়াও, কি করছো আমার ছেলের এই অবস্থা হলো কেন? তো মনির তোর সেন্স আছে, সে বলতেছে যে মা ওরা কিছু করে নাই, আমি হঠাৎ অসুস্থ হয়ে গেছিলাম। তো মনিরের মা খুব বকা দেয় মনিরকে যে তুই কেন এত দৌড়াদৌড়ি করিস বাইরে। তো যাই হোক, মনিরের সে বন্ধু বান্ধব সেদিন মতো চলে যায়। তো ওই বাইরা নানি বলে যে সেদিন ওরা মানে মনিরের নাকি পেটে এমন ব্যথা হয়েছিল যে বাইরা নানি বলে যে আমার বাসা থেকে ধরো কয়েকশো গজ সামনে ছিল মনিরের বাসা, মানে সেই রাতে খুব চিল্লাচিল্লি শুনতাম যে মনি খুব চিৎকার করে কাঁদতেছে যে মা পেট ব্যথা, পেট ব্যথা, আমাকে বাঁচাও। এবং ওনার মানে বায়ার নানি মানে ওনার হাজবেন্ড নানা, বায়ার নানাও নাকি মনিরকে সেই রাতে দেখতে গেছিল, মানে সে পেট ব্যথা এবং রক্ত বমি। তখন মনিরের মা ওর সেই বন্ধু বান্ধব বলে যে আসলে কি হয়েছিল বলতো। তখন পুরোটা ঘটনা বলে যে ও এরকম লাশ কারাগারের এখানে গেছিল, এরকম লাশ ধরছে, ওই ধর্মের লাশ ধরছে, তারপর থেকে এরকম। তখন আমার বিল্ডিং এ যে বাড়িওয়ালা নানা ছিলেন উনি নাকি তখন ওই মনিরের মাকে বলে যে দেখো, ওই দরবেশ তো জিন চালান দিত, ওর তো শুনছিলাম যখন মারা যায় তখন নাকি ও জিন দিয়ে চিকিৎসা করতে চাইছিল। তো যেটাই হোক, তোমরা পারলে মনিরকে একটু ভালো হুজুর দেখাও, ঝাড়ফুঁক দাও, দেখো ঠিক হয়ে যাবে। এগুলা আসলে অনেক সময় বাচ্চারা ভয় পেলে এরকম হয়। তো যথারীতি এরকম ঝাড়ফুঁক দেয়
দেওয়ার পরে হুজুরকে দিয়ে কয়েকদিন পর ঝাড়ফুঁক দেওয়ার পর মনির কিছুটা ঠিক হয়, কিন্তু মনির মাঝে আচরণটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। সে ঘর থেকে খুব একটা বের হয় না, এবং ও মানে কিছু অলৌকিক ঘটনা ঘটে যে ও ওর মাকে যেগুলা বলতো ঠিক ওরকমই সব ঘটে যেত। কেন যেন এরকম ঘটে যেত। এর একটা এক্সাম্পল নাকি এরকম ছিল, মানে ওই বাড়িয়ানানি বলে যে একবার নাকি মনির ওর বাবাকে সকালে বলে যে বাবা তুমি আজকে বাসা থেকে বের হয়ে না, তুমি ঘরে থাকো, তুমি একটা অ্যাক্সিডেন্ট করো, আপনি ঘর থেকে বের হয়ে না, এরকম অনেক রিকোয়েস্ট করে। তো মনিরের বাবা বলে আরে পাগলের মতো কি বলো, আমার কাজ আছে আমি বের হবো। তো এরকম উল্টা ঝাড়ি দিয়ে মনির বাবা নিজে বের হয়। তো ঠিক ঠিকই সেদিন মনিরের বাবা দুপুরে উনি বাসের একটা অ্যাক্সিডেন্ট করে ওনার বেশ গুরুতর আহত হয়। এটা মানে যখন ঘটে তখন নাকি মনির বাবা খুব অবাক হয়ে গেছিল। তারপরও বিশ্বাস করে না, বলতেছে হয়তো ছেলের মনে টান ছিল যে বাবা যাতে বের না হোক, হয়তো এরকম কারণে ছোট একটা নিজ ঘটনা ঘটছে। আরেকবার নাকি এরকম মনিরের নানা যখন মারা যাবে তখন মনির তার মাকে বলছিল যে মা তুমি নানা বাড়ি চলে যাও, নানা খুব অসুস্থ, কখন কি ঘটে বলা যায় না, তুমি চলে যাও। অনেক জোরাজুরি পর মনিরের মাকে নানা বাড়ি পাঠায় দেয়। ঠিক ঠিকই তার একদিন পরে মনির নানা মারা যায়। তো এরকম যখন ঘটনাগুলো মনের মধ্যে ঘটতেছিল তখন ওর বাবা মা কিছুটা ঘাবড়ায় যায়, এবং ওরা নাকি এই ওর মনির বাবা নাকি এই পারিয়া নানার কাছে, মানে আমি যে বিল্ডিং এ থাকতাম এই নানার কাছে এসে নাকি বলতো যে দেখেন মনের মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে। আগে যেমন ও এরকম বাউন্ডারি টাইপের ছিল, বাইরে খুব ঘোরাঘুরি করতো, এখনো ঘর থেকে একটু বাইর হয় না, একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে বসে থাকে। আর কিছু কিছু ঘটনা আছে ও ঘটার আগে আমাদেরকে বলে দেয়, দেখা যায় ওগুলাই ঘটে। হুজুর তো দেখাচ্ছি, তারপরও বলেন কি করা যায়। সে বাড়ি আনানা বলে যে দেখো এটার তো কোনো সলিউশন নাই বা এটা কোনো সমাধান নাই, আমি এখন কি বলবো। হুজুর দেখাইছো, তোমার ছেলে সুস্থ আছে, হয়েছে তো আর কি চাও। ও যেটা ঘটার ঘটে বলুক, এটা হয়তো ঘটছে আর কি, কোন রকম বলছে ঘটে গেছে, বাদ দাও ওগুলা, ওগুলা নিয়ে এত টেনশন করো না। তারপর এই মনির একবার নাকি ও স্বপ্ন দেখে যে ও খুব অসুস্থ এবং তার ট্রিটমেন্ট করা হচ্ছে না দেখে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে, এবং সে এই জিনিসটাই হুবহু তার মাকে বলে যে মা আমার শরীরটা খুব একটা ভালো না। মানে যখন যেদিন সে স্বপ্ন দেখে তারপরের দিন তার মাকে বলে যে মা আমার শরীরটা ধরে দেখো, আমার শরীরটা খুব একটা ভালো না, জ্বর জ্বর লাগতেছে, আমার হসপিটালে নিয়ে চলো। তখন মনিরের বাবা শুনে বলে যে দেখ তোর একদিন জ্বর হইলো, গতকাল রাতে জ্বর ছিল না, আজকে সকালে বলিস তুই জ্বর হইছে, তোর এখন হসপিটাল নিবো কেন, আগে ওষুধ খা, এমনি ঘরে ঠিক হয়ে যাবে, এগুলো নিয়ে এত টেনশন করিস না। কি না কি কাজ করছস কয়েকদিন আগে, এই কারণে তুই ভয় পেয়ে ঘরে বসে থাকোস, ভয় বাড়ির থেকে বের হস না, তোর মধ্যে সব আজগুবি আজগুবি জিনিস ঘটতেছে, তুই এগুলো বাদ দে, সুস্থ হয়ে যাবি, তুই ওষুধ খা সুস্থ হয়ে যাবি। বাড়িয়ানানি বলে যে দেখো সেই দিন মানে যেদিন এই ঘটনাটা ঘটে, মানে মনি যেদিন স্বপ্ন দেখে ওর মাকে পরের দিন যে ঘটনাটা বলে, সেদিনই সন্ধ্যার সময় এই জ্বরের থেকে জ্বরের কাঁপুনিতে মনির মারা যায়। এবং বাড়িয়ানানি বলে যে দেখো এটা ভয়ের ঘটনা কিনা জানি না, কিন্তু মানে একটা আজব একটা ঘটনা এরকম ঘটে যে ছেলেটা ওই লাশটা ধরার পরই ওর মধ্যে এরকম সব ঘটতেছে বা ঘটছিল। এটা আসলেই খুব একটা অলৌকিক ধরনের একটা ঘটনা ছিল। তো বায়ান আমাকে এটা বলে, এবং উনি বলে যে দেখো তুমি যদি বেশি ভয় পাও দরকার হলে তোমার বন্ধু বান্ধব নিয়ে আজকে রাতে বাসায় থাকো, সমস্যা নাই, কিন্তু তুমি বাসা থেকে যাও, তোমাকে আমি আবার পরে একটা ঘটনা আরেকটা ঘটনা আছে এরকম শোনাবো। তো যাই হোক এই ঘটনাটা আমার বেশ ভয় লেগেছিল সেদিন, এবং আমার এখনো মনে আছে সেদিন আমি বাসায় ছিলাম না, আমি আমার ফ্রেন্ডের বাসায় রাতে ছিলাম। তো যাই হোক আশা করি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। সামনে আরো কিছু ঘটনা নিয়ে আসবো। আমরা চলে যাব সরাসরি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, ওয়ালাইকুম আসসালাম। আমি মুশতাক আহমেদ রাঙ্গা, আমি এসেছি বসুন্ধরা থেকে। রাসেল ভাই, আমি আজকে যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার অঞ্চলের একটা স্টোরি। তো আমার এই অঞ্চলটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার কানমরিচ ইউনিয়ন। তো এটা প্রত্যন্ত চলনবিল অঞ্চলের একটা জি। স্টোরি। আমার যে গ্রাম, আমার গ্রামের নাম গোবিন্দপুর। আমার গ্রামের একদম দক্ষিণ পাশে একটা ভিটা আছে রাসেল ভাই। ওই ভিটা কেন্দ্রিক ঘটনাটা। জি। ভিটাটার নাম হচ্ছে হাড়িপাড়া ভিটা। আমি একটু বর্ণনা দিয়ে নিচ্ছি যে হাড়িপাড়া ভিটার নামটা কেন হলো। জি। এটা ইন 1971। এর আগে
ওই হাড়িপাড়া ভিটায় হিন্দু সম্প্রদায়ের লোক বাস করতো, যারা কুমার, হাড়ি পাতিল ইত্যাদি বানাতো আর কি। তো যে কারণে ওই সময় থেকেই ভিটার নাম হচ্ছে হাড়িপাড়া ভিটা। জি। তো 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী ওই হাড়িপাড়া ভিটার যে হিন্দু সম্প্রদায় ছিল তাদেরকে তাদের বাড়িঘর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, এবং যারা ছিল আর কি মানুষ তাদেরকে গুলি করে হত্যা করা হয় নির্বিচারে। তো সেই সময় থেকে এখন পর্যন্ত রাসেল ভাই ভিটাটা সম্পূর্ণ জনশূন্য, জি। একদম খালি পড়ে আছে। তো এখন ওই ভিটায় 3টা বড় বড় হিজল গাছ আছে রাসেল ভাই, এবং ভিটার পূর্ব সাইডে একটা বড় তাল গাছ আছে। তো সেই জায়গা কেন্দ্রিক ঘটনাটা আর কি। তো আমার গ্রামেরই আহ, একজন ছেলে, নাম হচ্ছে কালু। তো কালুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, এটা 2001 বা 2 সালের দিকে ঘটনাটি ঘটে গেছে। জি। 2001 বা 2 সালের দিকে ঘটনাটি ঘটে গেছে। তো কালুর একটা বেস্ট ফ্রেন্ড ছিল, কালুর যে ফ্রেন্ড সে হচ্ছে বিশু, ঠিক আছে। তো তারা দুজনই, তো ওই সময় 2001 বা 2 সালে ওই সময় তাদের বয়স ছিল 14-15 বয়স। তো তারা গ্রামে ডানপিটে ছেলে ছিল, অনেক দুষ্টু প্রকৃতির ছিল রাসেল ভাই। তো তারা যেটা সিদ্ধান্ত, মানে একটা সিদ্ধান্ত নেয়, ডিসিশন নেয় যে দুষ্টু প্রকৃতির কেমন, যে অমকের গাছের ফল পেড়ে খেত, ডাব পেড়ে খেত, আম পেড়ে খেত, ঠিক আছে, এরকম দুষ্টু প্রকৃতির। তো তারা সিদ্ধান্ত নিল যে ওই তাল গাছে তারা তাল পেড়ে খাবে একদিন, ঠিক আছে। তো এটা ছিল 2002 সালের ঘটনা। জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস এই সময় রাসেল ভাই তালকুর পাওয়া যায়, ঠিক আছে। ওই সময়টাতে তালের যে আঁশটা, নরম আঁশটা, তালকুর। তো তো কালু তার বেস্ট ফ্রেন্ডকে বলে আর কি, বিশুকে, যে দেখ বিশু, আমরা আজকে রাতে তালকুর পারবো, মানে তাল পারবো। তো বিশু বলে ঠিক আছে, ওকে, আমি তোমার সাথে যাব, ঠিক আছে। তারা দুজন মিলে ডিসাইড করে আর কি। তো কালু বলে ঠিক আছে, তাহলে তুই আমাকে ডাক দিবি, রাত 11টা-12টার দিকে তুই আমাকে ডাক দিবি। তো বিশু বলে ওকে ঠিক আছে। তো কালু ঘুমিয়ে যায়। তো রাত 11টা কি 12টা এই সময় বিশু গিয়ে কালুর বাড়িতে নক দেয় আর কি, যে কালু ওঠ, চল যাই, ঠিক আছে। তো কালু উঠে পড়ে, একটা টর্চ লাইট নেয় তারা দুজন, নিয়ে গ্রামের একদম দক্ষিণ সাইড যে ভিটাটা আছে, হাঁড়িপাড়া ভিটা, এই ভিটার উপরে রাসেল ভাই চলে যায়, তারা দুজন একাকি, দুজন আর কি। তো জায়গাটা মানে গ্রাম থেকে একটু দূরে, তো যে জন্য একদম সম্পূর্ণ জনশূন্য এবং নির্জন একটা জায়গা, ঠিক আছে। আর গ্রামের রাত তো অনেক গভীর রাত, রাত 12টা-1টা, মানে অনেক গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে রাসেল ভাই, এরকম একটা অবস্থা। তো ভিটার উপরে তারা দুজন যখন যায় রাসেল ভাই, তো কালু একটা ঘ্রাণ পায়, বাতাসের একটা ঘ্রাণ, এবং ঘ্রাণটা ছিল এরকম লাইক মাংস পোড়ালে যেরকম একটা ঘ্রাণ রাসেল ভাই, এরকম একটা ঘ্রাণ। তো কালু প্রথমে ভয় পায় আর কি, একটু সামান্য ভীত হয়, এবং বিশুকে বলে, দেখ বিশু, এটা কিসের ঘ্রাণ, ঘ্রাণটা তো ভালো মনে হচ্ছে না, দেখ আমার একটু ভয় ভয় লাগছে, আজকে আমি চলে যাই এখান থেকে, আমরা আজকে এই কাজটা করবো না, অন্য কোনো দিন করবো। তো বিশু বলে যে, বিশু তখন হেসে বলে, আরে না, কোনো সমস্যা নাই, তুই তুই গাছে ওঠ, তাল পার, ঠিক আছে। তো কালু বিশুর কথায় সাহস পেয়ে সে গাছে উঠে যায়, ঠিক আছে। গাছে উঠে যায়, কাছা দিয়ে সে সুন্দর করে গাছে উঠে যায়। গাছে ওঠার পরে একদম তাল গাছের মাথায় উঠে যখন সে মুচকিয়ে মুচকিয়ে তাল পাড়ছিল রাসেল ভাই, তালটা পেরেই সে যখন তার মুখের সামনে তালটা নিয়ে আসলো বিশুর কাছে দেবে, বিশু তো গাছের নিচে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। যখন সে তার মুখের কাছে নিয়ে আসলো তালটা, রাসেল ভাই দেখলো যে এটা কোনো তাল ছিল না, এটা একটা 3 থেকে 4 বছরের একজন শিশুর আকৃতির মাথা, এবং সেই মাথাটা রাসেল ভাই ওই কালুর দিকে তাকিয়ে মানে হাসি দিচ্ছিল রাসেল ভাই। এইটা কালু দেখে এটা সহ্য করতে পারে না, অনেক ভয় পায়, এবং শিশুটার চোখ জল করে জ্বলছিল। সাথে সাথে কালু নিচে বিশুকে ডাকে, বিশু 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 করে চিৎকার দেয়, কিন্তু নিচে তাকিয়ে দেখে, হালকা জ্যোৎস্নার আলো ছিল, নিচে তাকিয়ে দেখে রাসেল ভাই বিশু নাই, এবং সে একা একা তাল গাছে রাসেল ভাই। এবং এইটা দেখে সে সাংঘাতিক ভাবে ভয় পায়। ভয় পেয়ে রাসেল ভাই বলে রাখি যে ওই তাল গাছের সামনে একটা পুকুর ছিল রাসেল ভাই, বিশাল একটা পুকুর। তো সে মানে খুব মানে ভয় পেয়ে রাসেল ভাই তাল গাছ থেকে পুকুরের মধ্যে পড়ে যায়, জি। ঠিক আছে। পুকুরের মধ্যে পড়ে যায়, পানির মধ্যে তলিয়ে যায়। তো সে যখন পানি থেকে উপরে উঠে আসে, তখন দেখে যে তার বন্ধু বিশু, যাকে তাল গাছের নিচে থাকার কথা কিন্তু তাল গাছের নিচে সে দেখে নাই, তার বন্ধু বিশু, সে গলা পানিতে, তার পুরো বডিটা পানির নিচে এবং মাথাটা শুধু পানির উপরে তার দিকে তাকিয়ে আছে, এবং একটা মুচকি হাসি দিয়ে বলছে, কিরে কালু। তো এইটা বলে রাসেল ভাই, তো বিশুর যে চোখ একদম জল করছিল, তো কালু তো ভয় পায়, এবং ভয় পেয়ে কালু বুঝতে পারে যে না, এখানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে, এবং অবভিয়াসলি খারাপ কিছু ঘটতে যাচ্ছে, তার কিছু হবে।
এইটা ভেবে সে রাসেল ভাই সে সাতটাতে থাকে, সাতটাতে পুকুরের পাড়ে চলে আসবে রাসেল ভাই। এমত অবস্থায় ওই যে অশরীরী আত্মা বা আমরা যাই বলি ওই যে ব্যক্তিটা কি বিশু, সে রাসেলের ঘাড় চেপে ধরে, মানে কালুর ঘাড় চেপে ধরে রাসেল ভাই, ঘাড় চেপে ধরে কালুকে আচ্ছা মতো পানির মধ্যে চুবায়, জোরে জোরে চুবাচ্ছে এবং কালু জোরে জোরে চিৎকার করছে, বাঁচান বাঁচান, কেউ আমাকে বাঁচান, ভাই কেউ আমাকে বাঁচান। ঠিক আছে, তুই পুকুর পাড়ে, পুকুরটা ছিল অনেক বড় একটা পুকুর যেখানে মাছ চাষ করা হতো রাসেল ভাই। তো নূর কাকা নামের এক আঙ্কেল ছিল আমাদের, এখন চাচা বলি আমরা। তো নূর কাকা ওই পুকুরে মাছ চাষ করতো এবং পুকুরের একদম পূর্ব সাইডে সে রাতে পুকুর পাহারা দিত। তার একটা ছোট ছই ছিল, ঠিক আছে, মাটির উপরে ছই, এবং ছইয়ের নিচে সে পাহারা দিত। সে তো নূর চাষা লক্ষ্য করলো যে পুকুরের মধ্যে কেউ একজন চুবানি খাচ্ছে, পুকুরের মধ্যে সাঁতার কাটলে যেরকম একটা শব্দ হয় এরকম, এবং বাঁচাও বাঁচাও করে জোরে জোরে চিৎকার করছে। তো নূর চাষা বিষয়টা নোটিস করে এবং সে তার হাতে থাকা যে লাইটটা, সে লাইটটা নিয়ে দৌড়তে পুকুর পাড়ে। তো ওই জায়গায় গিয়ে সে পানির মধ্যে দেখে যে ঝাপাঝাপি ঝাপাঝাপি করছে। এমন অবস্থায় সে লাইট মারে। যখনই সে রাসেল ভাই লাইট মারে, তখনই মাথাটা রাসেল ভাই, মানে বিশু নামের যে অশরীরী আত্মাটা, ঠিক আছে, তার দিকে যখন সে মাথা ঘুরে তাকায় রাসেল ভাই, লাইটে তো চোখ বড় বড় জল জল করছিল, লাল আলো। তো রাসেল ভাই এইটা দেখে সেও সাংঘাতিক ভাবে ভয় পায়, এবং একটা সময় যেটা হয় সেটা হচ্ছে যে ওই অশরীরী আত্মাটা রাসেল ভাই পানির মধ্যে ডুব দিয়ে চলে যায় রাসেল ভাই। এবং কালু যে, সে কালু দ্রুত সাঁতার পারে, পুকুর পাড়ে উঠার পরে সে সেন্সলেস হয়ে যায় রাসেল। তো রাসেল ভাই তারপরে নূর কাকা কালুকে কাঁধে করে বাসার উপরে নিয়ে যায়, মানে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে পানি টানি ঢেলে সুস্থ করা হয়, সেন্সলেস মানে অবস্থা থেকে অজ্ঞান ফেরে আর কি। তো ঠিক আছে, এরপরে কালু সব ঘটনা খুলে বলে যে আমার সঙ্গে তো বিশু গেছিল, ঠিক আছে। তো কালুর ফ্যামিলি বিশুর বাড়িতে যায় ওই রাতেই। তো বিশুর মাকে জিজ্ঞেস করে কি ব্যাপার বিশুর আম্মা, আপনার ছেলে কই, ঠিক আছে। তো বিশুর আম্মা বলতেছে রাসেল ভাই, বিশু তো আমার ঘুমায় গেছে অনেক আগে, সে তো বাইরে যায় নাই। তাহলে রাসেল ভাই বিষয়টা লক্ষ্য করেন যে এইখানে কিন্তু বিশু কালুর সঙ্গে যায় নাই রাসেল ভাই, তাহলে গেলটাকে, ঠিক আছে। এরপর থেকে রাসেল ভাই কালু কখনোই অত রাতে আর কখনো বাইরে বেরোয় নাই এবং সাংঘাতিক ভাবে ভয় পায় ছেলেটা। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি বলছিলাম। তো এখন যে ঘটনা আমি শেয়ার করব সেটা আমার আজকের এপিসোডের শেষ ঘটনা, আর এটা ঘটেছিল আমার ভার্সিটি লাইফের একটা ফ্রেন্ডের সাথে। মূলত সেই ফ্রেন্ডের ফ্যামিলির সাথে ঘটনাটা ঘটেছিল। তো আমার সেই ফ্রেন্ডের নাম ছিল রায়হান। সে, তার ছোট বোন এবং তার বাবা মাকে নিয়ে তাদের ফ্যামিলি ছিল। তো তার ছোট বোনের নাম ছিল শান্তা, যদি এটা তার ছদ্ম নাম, কারণ রায়হান আমাকে তার নামটা বলতে বারণ করেছিল। তো রায়হান বলে ওদের দেশের বাড়িতে যখন 20-25 বছর আগে ওরা থাকতো, তখন ওর দাদা মৃত্যু শয্যায় অবস্থায় রায়হানের চাচা এবং বাবাকে, মানে আমার দুইজন সন্তানই ছিল না রায়হানের দাদার, তো এই রায়হানের চাচা এবং বাবাকে ওদের সম্পত্তি বুঝায় দেয় এবং বলে যে দেখো, তোমরা দুই ভাই আমার দুই সন্তান, তো তোমাদের যে সম্পত্তিটা আমি সমান ভাগে ভাগ করে দিচ্ছি, এবং এটাতে দলিল বা কাগজপত্র যেভাবেই আছে, এটা কিন্তু তোমরা কখনোই এই জায়গা যে কোনো একজন বিক্রি করে চলে যেতে পারবা না। এক হলে দুজনকে জায়গা বিক্রি করে চলে যেতে হবে, আর নাহলে একজন থাকবে, একজন জায়গা বিক্রি করে চলে যাবা, এটা সম্ভব হবে না। এবং সেই দলিল এটা এভাবেই লেখা আছে। তো রায়হানের বাবা চাচারা বলে ওনার আব্বাকে, মানে রায়হান দাদাকে বলে যে বাবা, আপনি এভাবে ভাববেন না, কারণ আমরা দুই ভাই সবসময় একসাথেই থাকবো, আমরা কোনো বেচা বিক্রি করবো না এই জায়গা। যাই হোক, এর কয়েকদিনের মাথায় রায়হানের দাদা মারা যায়। তো ওনারা দুই ভাই, মানে রায়হানের চাচা এবং বাবা, আলাদা আলাদা বাড়িতে পাশাপাশি একসাথেই বসবাস করতেন। তো রায়হানের চাচি একটু অন্যরকম ছিল। তিনি কখনোই মানে চাইতেন না যে ওনার হাজবেন্ড, মানে রায়হানের চাচা, ওনার ভাইয়ের সাথে একসাথে থাকুক। ওনাদের ছোট একটা মেয়ে ছিল। তো যখন এই ঘটনাটা ঘটে, সেটা 20-25 বছর আগে, আর তখন রায়হান ক্লাস 5-6-এ পড়ে, আর ছোট বোন তখন 1-2 বছর বয়স। আর রায়হানের চাচা যে ছোট একটা মেয়ে ছিল, এটা ওর বয়স 3-4 বছর। তো রায়হানের চাচি প্রায় সময় ফোর্স করতো ওনার হাজবেন্ডকে যে দেখো, এখানে থাকবো না, এটা তো গ্রামের এলাকা, তুমি এই জায়গাটা বিক্রি করো, বিক্রি করে
আমার বাবার বাড়ির এখানে ভালো জমি আছে, এখানে আমরা কম দামে ভালো জমি পাবো, ভালো বাড়ি করতে পারবো, এখানে চলে যাবো, চলো। তো রায়হানের চাচা কখনো এটা রাজি হতো না, এবং রায়হানের চাচি নাকি প্রায় সময় রায়হানের বাবাকে ফোর্স করতো যে আপনি আপনার ভাইকে বোঝান এখানে আর কয়দিন থাকবে, এই গ্রাম সাইড এরিয়াতে আমার যে ছোট মেয়ে চোখে বড় করতে পারবো না। তো রায়হানের বাবা খুব রাগ করতো এটা নিয়ে, বলতো যে দেখো এটা আমাদের দুই ভাইয়ের ব্যাপার, এটা নিয়ে তুমি নাক গলাবা না। তো যাই হোক, বেশ কিছুদিন পর মানে রায়হানের চাচা এবার রোড অ্যাক্সিডেন্ট করে, এবং তারপর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এবং তখন রায়হানের চাচি আরো জোরালো ভাবে রায়হানের বাবাকে বলে যে দেখেন আপনার ভাই অসুস্থ হয়ে গেছে, এই গ্রামে আশেপাশে কোথাও ডাক্তার পাওয়া যাবে না, আপনাদের জায়গাটা যে জায়গায় আছে এখানে আসলে ডাক্তার পাওয়া যাবে না, আমার বাবার বাড়ি সদরে, এখানে আমরা ভালো চিকিৎসাও করতে পারবো, আর ওর যেহেতু অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, চলাচল করতে পারছে না, তো ওখানে যদি একটা জায়গা নেই আর যদি একটা বাড়ি করি এখানে, তাহলে আমার জন্য খুব সুবিধা হয়, আপনার জায়গাটা ইচ্ছা করলে এক হলে আমার হাজবেন্ড নামে লিখে আমাদেরটা দিয়ে দেন, আর নাহলে আপনার সম্পূর্ণ জায়গা বিক্রি করে ফেলেন। তো রায়হানের বাবা বলে দেখো এই জায়গা কখনোই ভাগাভাগি করা যাবে না, বিক্রি করলে সবাইকে একসাথে করতে হবে, কিন্তু আমি আমার এই জায়গা বিক্রি করতে পারবো না, যদি সম্ভব হয় আমার ভাই শহরে ট্রিটমেন্ট করে আবার এখানে এসে থাকবে। কয়েক মাস পর রায়হানের চাচা মারা যায়, এবং রায়হানের চাচি বেশ ভেঙে পড়ে, এবং রায়হানের চাচির দিকে তাকায় রায়হানের বাবা বলে দেখো যেহেতু আমার ভাই মারাই গেছে, তোমারও তো টাকা পয়সার প্রয়োজন, ঠিক আছে এক কাজ করে আমি তোমাকে কিছু টাকা পয়সা দিই, তুমি এগুলো দিয়ে চালাও, মানে এগুলো নিয়ে তুমি সংসার চালাও, আর তোমার মেয়েটা বড় হচ্ছে আমি ওর দেখভাল করবো। তো রায়হানের চাচি আবারও মানে খুব খারাপ ভাবে বলে যে দেখেন আপনার ভাই তো মরছে এই গ্রামে থেকে, এখন আমাদের এখানে মারেন না, অ্যাটলিস্ট আপনার জায়গাটা বিক্রি করে আমাদের জায়গা বসায় দেন। কিন্তু রায়হানের বাবা ওই জায়গায় অনড় ছিল, উনি কখনোই বিক্রি করার ব্যাপার ছিল না। তো রায়হানের চাচির বাবার বাড়িতে ওনার মা নাকি, মানে রায়হানের চাচির আম্মা নাকি প্রায় সময় তাবিজ করতো, এটা রায়হানের মায়ের কাছ থেকে রায়হান শুনেছিল। তো রায়হানের বাবা একটা সময় সিদ্ধান্ত নেয় যে উনি আসলে গ্রাম ছেড়ে উনি শহরের দিকে চলে যাবে, যেহেতু ওনার ছেলে মেয়েরা বড় হচ্ছিল। তো রায়হানের বাবা এরকম সিদ্ধান্ত যখন নেয়, তখন রায়হানের চাচি মনে করে যে হ্যাঁ এখন হয়তো রায়হান জায়গা বিক্রি করে দিবে, কিন্তু রায়হানের বাবা জায়গাটা বিক্রি করে না, উনি অলরেডি শহরে চলে যায়। তো শহরে যাওয়ার আগ মুহূর্তে রায়হানের চাচি রায়হানের বাবাকে আবার রিকোয়েস্ট করে ভাই আপনি তো চলে যাবেন, জায়গাটা পানি বিক্রি করে দেন, আর না হলে আমরা খুব অসহায় যাবো, অসহায় হয়ে যাবো, এখানে থাকাটা আমাদের খুব সমস্যা হয়ে যাবে, এবং আমরা তো অসহায়, আমরা কি করব, আমি আর আমার মেয়েই তো আছে। তো অনেক বোঝায় কিন্তু কোনো লাভ হয় না। রায়হানের বাবা বলে ঠিক আছে আমি শহরে যাই, আমি চিন্তা করি তারপর আমি জানাবো। তারপর রায়হান ঢাকার দিকে এসে পড়ে, এবং রায়হানের চাচি প্রায় সময় যোগাযোগ করে বলতো বা ঢাকায় আসতো, বলতো যে ভাই জায়গাটা বিক্রি করেন, কিন্তু তাতে রাজি হয় না। তো একবার রায়হানের চাচি অনেক খাবার দাবার নিয়ে আসে গ্রাম থেকে, মানে সেবার ওই একই অবস্থা, মানে রায়হানের বাবাকে মানে খুশি করার জন্য ফল আনে গ্রামের থেকে, শাকসবজি নিয়ে আসে, এবং বলে যে ভাইজান এগুলো আপনার জন্য আনছি, খাওয়া দাওয়া করবেন, অনেক কথা উদ্দেশ্য একটাই যে ঘুরে ফিরে ওই জায়গাটা বিক্রি করতে হবে। এখন রায়হানের বাবা বলে যে ঠিক আছে আপনি যান দেশের বাড়িতে, আমি দেখি জানাবো। তো এই চাচির যাওয়ার পর থেকেই রায়হানের যে বোন ছিল শান্তা, ও নাকি মানে কেমন জানি হয়ে গেছিল, মানে চাচি কিছু খাবার এনেছিল শান্তাকে দিয়েছিল, শান্তা খেয়েছে, এটা মানে মিষ্টি জাতীয় কোনো খাবার এনেছিল, তারপর থেকে রায়হানের মা দেখে যে ওনার মেয়ে কেমন জানি হয়ে গেছে, মানে আস্তে আস্তে দেখছে, এটা খেয়াল করছে রায়হানের মা, দেখছে যে ওনার মেয়ে খাওয়া দাওয়ার প্রতি খুব একটা আগ্রহ নাই, ভাত খেয়ে দিলে ঠিক মতো খায় না। তখন রায়হানের বোনের বয়স প্রায় 4-5 বছর, আর রায়হানের তো তখন 14-15 বছর বয়স হবে। তো রায়হানের মোটামুটি তখন বুঝ আছে, রায়হান প্রায় সময় অসুস্থ হয়ে থাকতো, এবং তার খাওয়ার প্রতি একটা অনীহা ছিল। এবং এই ঘটনাটা ঘটেছিল যখন ওদের বাসায় ওদের চাচি শেষবারের মতো আসে, এবং
বেশ খাওয়া নিয়ে এসেছিল ওর বোনের জন্য এবং জোর করে খাইয়েছিল। তো রায়হানের মা যখন এই সমস্যাগুলো দেখতো তখন রায়হানের বাবাকে বলে যে, দেখো তোমার মেয়েকে ভাবি যখন খাওয়া এগুলো দিল তারপর থেকেই দেখো বেশ কয়েকদিন হয়ে গেলো তোমার মেয়ে কেমন যেন একটা আচার আচরণ, মেজাজটা কেমন খিটখিট হয়ে গেছে, খেতে চায় না, ও আগের থেকে অনেক শুকায় গেছে। তো রায়হানের বাবা এগুলো বিশ্বাস করে না, বলে দেখো ভাবি কি আনছে বা কি খাওয়া দিছে, তো সমস্যা কি হয়েছে? তো রায়হানের মা বলে দেখো আমি যতটুকু জানি ভাবির বাসার মানে আমাদের যে মায়ের সাইড আছে ওরা তো তাবিজ না করে, এখন সেই জায়গা সম্পত্তি নিয়ে সমস্যাটা করতেছে নাকি তুমি একটু দেখো। তো রায়হানের বাবা এরকম খুব একটা গুরুত্ব দেয় না। তো মাসের পর মাস যখন এরকম ওনার মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে বা অসুস্থর দিকে চলে যাচ্ছিল তখন রায়হানের বাবা একজন ভালো আলেমের কাছে যায় এবং সে আলেমকে পুরোটা ঘটনা খুলে বলে। তো আলেম বলে যে দেখেন হয়তো কিছু তাবিজ টোনা করছে, কিন্তু কে করছে এটা হয়তো আপনারা ভালোভাবে জানেন, তো এটা আমি আর নিজে থেকে বলবো না। তো আপনারা চেষ্টা করেন যে তার মাধ্যমে এই তাবিজটার বান করানোর জন্য, কারণ এটা যে কবিরাজকে দিয়ে যে তাবিজটা করা হয়েছে আমি বুঝতে পারছি যে সেই লোকটা সুবিধার না, খুব খারাপ ভাবে তাবিজটা করা হয়েছে। এর জন্য আমি আলেম, আমি নিজে এটা বানটা খুলতে পারতেছি না, এবং যদি সম্ভব হয় দ্রুত আপনি আপনার মেয়ের এই সমস্যাটা মানে এই বানটা যে তাবিজটা করছে এটা একটু ছোটানোর ব্যবস্থা করেন। এরপরে রায়হান বলে যে ওর বাবা নাকি বেশ কয়েকটা আলেম হুজুর ওনাকে দেখিয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম হুজুর এবং আলেমরা একই কথা বলে যে যেটা তাবিজ করছে তাকে বুঝান, তার মাধ্যমে এই তাবিজটা খোলান বা বানটা খোলান। তো রায়হানের বোন আস্তে আস্তে যখন এরকম মানে অসুস্থ হয়ে যাচ্ছিল, তো একটা হুজুর নাকি বলেছিল যে দেখেন এমন হতে পারে যে হ্যাঁ আমি ওকে একটা পানি পড়া দিচ্ছি, ও কিছুদিনের জন্য হয়তো সুস্থ হবে, তো আপনার এর মধ্যেই দেখেন যে আপনারা যাকে সন্দেহ করছেন যে তাবিজ করছে তাকে বোঝানোর চেষ্টা করেন যাতে তাবিজটা খুলে ফেলা হয়। তো সে সময় রায়হানের মা রায়হানের বাবাকে বলে দেখো অনেক তো হয়েছে, তোমার মেয়ে বা তোমার সন্তান তো আগে, তোমার জায়গা সম্পত্তি পরে, তুমি জায়গা সম্পত্তি বিক্রি করে দাও। তো রায়হানের বাবা একটু চিন্তা করে যায়, বলে পৈতৃক সম্পত্তি গ্রামে একটাই আছে, এখন ভাবি কি বলে কোনোভাবে এটা সমাধান করা যায় নাকি, তাবিজটা বা পানটা করা যায় নাকি। তো রায়হানের বাবা এবং মা রায়হানের বোন এবং রায়হানকে নিয়ে একবার গ্রামে যায় এবং সেই ওনার মানে রায়হানের চাচিকে ডাকে, অনেক বুঝায় বলে যে আপা আপনি কিরকম মানে আপনি জানা মতে কি এখানে তাবিজ করে বলে ঘুরায়, মানে অনেকভাবে ঘুরায় অনেকে বুঝায় যে আসলে কি আপনি তাবিজটা করছেন, করলে ওর বানটা খুলে দেন। এতে ওর চাচি অনেক রেগে যায় এবং প্রায় অপমান করে পারলে বাসা থেকে তাড়া যাবে একটা অবস্থা। তো এটাতে রায়হানের বাবা আরো মানে টেনশনে পড়ে যায়, এখন কি করবে রায়হানের বোনকে নিয়ে। কিন্তু যে হুজুরগুলো দেখিয়েছিল ওটা ঠিকই বলেছিল তাবিজ করা হয়েছে এবং কোনো খাওয়ার মাধ্যমে তাবিজ হয়েছিল, মানে সেটা খাওয়াই দিয়েছিল তাবিজ হয়েছে। যাই হোক আস্তে আস্তে রায়হানের বোনও বড় হচ্ছে, কিন্তু ও আগের থেকে ও কিছুটা ইমপ্রুভ হচ্ছে, কিন্তু ওই হুজুর পানি পড়া দিয়েছিল এটা খেলে হয়তো কিছুদিন ঠিক হতো। তখন রায়হানের বোনের বয়স প্রায় 8-10 বছর হয়ে গিয়েছে, মানে যেহেতু এটা ঘটনাটা ঘটেছে অনেক আগে, 8-10 বছর বয়স যখন রায়হানের বোনের হয়ে যায় তখন সে মানে আগে তো চুপচাপ ছিল এখন আরো চুপচাপ হয়ে গেছে এবং কিছুটা শরীর স্বাস্থ্য মানে খাওয়া দাওয়ার প্রতি আগে থেকে একটু ওর রুচি আসলে ও এখন মানে আগের মধ্যে খিটখিটা, মানে শরীরটা শুকনা একবারে, পারলে আগে যাকে তো এখন খায় কিন্তু ওই খাওয়াটা এরকম আগের মতো না, ওই একই অবস্থা প্রায় বলা যায়। তো রায়হান বলে যেটা দেখার পর ওর মা নাকি প্রায় কান্নাকাটি করতো এবং যেহেতু কয়েকবার ওরা চেষ্টা করেছিল চাচিকে বোঝানোর জন্য কিন্তু চাচি কিছুই বুঝে নাই। তো কোন একটা সময় রায়হানের বাবা ওর চাচিকে ফোন দেয়, যখন উনি মেয়েকে দেখে এই অবস্থা তখন চাচিকে ফোন দিয়ে রায়হানের চাচিকে ফোন দিয়ে বলে যে ভাবি আপনি আসেন, আমি আমার জমি বিক্রি করে দিব, তবে একটা শর্ত আছে। তো তখন চাচি বলে ঠিক আছে আমি আসতেছি, শহরে আসতেছি তোমাদের বাড়িতে। তখন রায়হানের যে বোন তখন তোর 8-10 বছর বয়স, সে নাকি যেদিন চাচি আসবে তার আসার আগের দিন একটা খারাপ স্বপ্ন দেখে যে ওর চাচি যখন গ্রাম থেকে শহরে আসছিল তখন উনি যে বাসটায় আসে সেই বাসটা অ্যাক্সিডেন্ট করে এবং চাচি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়।
তো তখন রায়হানের বোন এটা ওর বাবা মাকে বলে যে আমি এরকম চাচিকে দেখছি, যে চাচি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন রায়হানের বাবা মা বলে যে এগুলো বাজে স্বপ্ন দেখছো না, এগুলা খারাপ কথা। তো যাই হোক, তার 2-1 দিনের মধ্যে যখন চাচি আসে, চাচিকে সুস্থ অবস্থায় চাচি বাসায় আসে, এবং রায়হানের বাবা বলে যে ভাবি দেখেন, আমি আমার সম্পত্তি বিক্রি করে দিব, আপনাদের ভাগ্য বুঝাই দিব, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, আপনি আমার মেয়েকে তাবিজ করছেন আমি জানি, এই তাবিজের বানটা আপনি খুলেন, নাহলে বাবা সুস্থ হবে না। তো রায়হানের চাচি বলে যে দেখো, আমি কোনো তাবিজ করি নাই, আর আগে জমি বিক্রি করো, তারপরে দেখা যাবে কি হয়। তখন রায়হানের মা এবং রায়হানের বাবার একটু সন্দেহ লাগে, যেহেতু ওনার মানে রায়হানের চাচি বলছে যে আগে জমি বিক্রি করো তারপর দেখা যাবে। তখন ওনারা যেটা করে যে বলে আচ্ছা ঠিক আছে, আমরা জমি বিক্রির ব্যাপারে আগাচ্ছি, আপনি বাড়ি যান, আপনাকে যা বললাম একটু মাথায় রাখেন। উনি যেদিন বাড়ি যাবে ঠিকই উনি যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে, এবং ওনার যে অবস্থা হয় সেই মুহূর্তে ওনাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ওনার সন্তান মেয়ে আসার পর ও কান্নাকাটি। তো হ্যাঁ বাবা ওনার মেয়েকে মাথায় হাত তুলে বলে দেখো মা, যা হওয়ার হয়েছে, আমরা তো আছি, টেনশন করো না, তোমার মা সুস্থ হয়ে যাবে, অনেক সান্ত্বনা দেয়। তখন এমন একটা অবস্থা দাঁড়ায় যে রায়হানের মা একদিক দিয়ে ভয় ছিল যে এক্সিডেন্ট করছে, আল্লাহ না করুক যদি খারাপ কিছু হয়ে যায়, যদি মারাই যায়, তাহলে সেক্ষেত্রে তো ওনার মেয়ে কখনো সুস্থ হবে না। আবার এদিকে রায়হানের বাবাও চিন্তা করতেছে যে না, কষ্ট লাগে রায়হানের বাবার যে আসলে একা মেয়েটা পড়ে থাকবে, বাবা মানে ওনার ভাতিজির জন্য কষ্ট লাগে যে বাবাটা মারা গেছে ছোটবেলায়, এই মাটা যদি কিছু হয় তাহলে তো ভাতিজিটা একা পড়ে থাকবে। তো তখন রায়হানের মা, ওনার কিছু করার থাকে না, উনি ওনার ভাবিকে মানে রায়হানের চাচিকে কয়েকদিন সেবা শুশ্রূষা করে। একটা পর্যায়ে রায়হানের চাচি মানে কিছুটা উনি মনে হয় গিলটি, উনি মানে রায়হানের মা বলে যে কিছুটা মনে হয় গিলটি ফিল করে, এই জন্য একদিন অসুস্থ অবস্থায় হসপিটালে থাকা অবস্থায় একদিন রায়হানের চাচি উনি রায়হানের মাকে ডেকে বলে হসপিটালের মধ্যে, দেখো আমি আসলে ভুল করছিলাম, আমি অনেক বিষয়ে অহংকার করছি, আর মোট কথা হচ্ছে আসলে আমি একটা কবিরাজ দিয়ে, গ্রামের কবিরাজ দিয়ে, আমার বাড়ির এখানে একটা কবিরাজ থাকে, কবিরাজকে দিয়ে তোমার মেয়েকে তাবিজ করছিলাম, মানে যাত্রা করছিলাম। এখন আমার তো অবস্থা ভালো না, হয়তো আমি বাঁচি না মরি তা কিছু বলা যায় না, যদি সম্ভব হয় তোমরা দ্রুত একটা ঠিকানা দেবো, এই কবিরাজের কাছে যাও এবং আমার কথা বলবা, এবং কবিরাজকে বললেই হবে কবিরাজ তোমার মেয়ের জাদুটোনা যা বা যে তাবিজ করে সেটা উনি ছুটা দিবে, আমার কথা বললেই হবে। তো এদিকে রায়হানের বাবা এবং রায়হান ওরা নাকি এরকম বাড়িতে যায় এবং ওই কবিরাজকে খুঁজে ডিটেলস বলে, এবং কবিরাজ সঙ্গে সঙ্গে এরকম তাবিজটা বা বানটা খুলে দেয়, এবং সে কবিরাজ বলে যে এটা তো অনেক আগে তাবিজটা করা হয়েছিল, এতদিন পর কেন বান করতেছেন। তখন রায়হানের বাবা জিজ্ঞেস করে এটা কখন করা হয়েছিল, পরে কবিরাজ ডিটেলস বলে যে উনি তো এরকম সম্পত্তির লোভে এরকম কাজটা করছিল, আমাকে অনেক আগে করতে বলছিল, আজকে হয়তো উনি পারমিশন দিয়েছে দেখে আমি আজকে এটা বানটা খুললাম। তো যাই হোক, যখনই বান খুলে রায়হানের বাবা এবং রায়হান যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, তখন ওনারা যাত্রাপথে শুনে যে রায়হানের চাচি মারা গিয়েছে, এবং রায়হান আমাকে এটা বলে যে ভাই এটা আমার একটা কেমন মানে ঘটনা, মানে এটা ভূতের ঘটনা বা ভৌতিক ঘটনা না, কিন্তু এই যে তাবিজ টোনা যে হয়ে খারাপ কিছু ঘটতে পারে, আমি আমার নিজের মনকে দেখে এটা দেখেছি। এবং রায়হান বলে যে এই ঘটনা ঘটার পর থেকে ঠিক মাসখানেক পর থেকে আমার বোন আগে থেকে সম্পূর্ণ চেঞ্জ, ওর যেরকম শরীর ভেঙে গিয়েছিল বা সেরকম শরীর খারাপ থাকতো, সম্পূর্ণ সে এখন সুস্থ, এবং সে আল্লাহ দিলে পরে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তো যাই হোক, এটা একটা ঘটনা আমি আপনাদের শেয়ার করলাম। আসসালামু আলাইকুম নাসির ভাই, কেমন আছেন? আমি আপনার শোতে আজকে আমি কল্পনা করতে পারছি না, আমি আপনার নিয়মিত শ্রোতা। আজ আমি আমার জীবনের ঘটে যাওয়া এমন এক সত্য ঘটনা বলবো যা মনে পড়লে আজও আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। ঘটনাটা আজ থেকে 3 বছর আগের। ঘটনাটি ঘটেছিল আমার বাড়িতে, গ্রামের বাড়িতে। শীতের রাত ছিল, চারিদিকে প্রচন্ড কুয়াশা। রাত তখন প্রায় 2টো কি 2:30 বাজে। আমি ল্যাপটপে কাজ করছিলাম, হঠাৎ শুনতে পেলাম
আমার জানালার কাছের ওপাশে কেউ নখ দিয়ে আশ্রাচ্ছে। শব্দটা ছিল অনেকটা এরকম, যেমন খসখস একটা শব্দ হয় না ঝনঝনা পাতার ভিতর দিয়ে হাঁটলে, ঠিক এমন। আমি ভাবলাম হয়তো বিড়াল বা গাছের ডাল, কিন্তু কিছুক্ষণ পর শুনলাম আমার ঘরের ঠিক বাইরে থেকে আমার মা আমাকে বলছে বা ডাকছে, বাবা একটু বাইরে আয় তো, আমার শরীরটা ভালো লাগছে না। তো মায়ের গলা শুনে আমি একদম স্বাভাবিকভাবে উঠে দরজা খুলতে গেলাম, কিন্তু দরজাটার ছিটকানি হাত দিতেই আমার হঠাৎ মনে পড়লো, কিরে, মা তো গত মাসে মারা গেছেন। এই চিন্তাটা আমার মাথায় আসতেই আমার সারা শরীর ভয়ে বরফের মতো জমে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন আবার সেই ডাক, বাবা দরজাটা খোলো, আমি তোমার মা। কিন্তু এবার কণ্ঠস্বরটা কেমন যেন যান্ত্রিক আর গম্ভীর হয়ে গেল। মনে হচ্ছিল মাটি নিচ থেকে একটা শব্দ আসছে, মাটির নিচ থেকে। আমি দরজার ফুটো পিপ হল থাকে না যেটা, সেটা দিয়ে বাইরে তাকালাম, এবং রাসেল ভাই বিশ্বাস করেন বাইরে কুয়াশা ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম দরজার পাশে কেউ দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমি ভয় পেয়ে যাই অনেক, এবং ভয় পেয়ে আমি কাঁপতে থাকি। কাঁপতে কাঁপতে আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি তখন মনে আসলো যে আমি একটা সূরা পড়ি। সূরা পড়তে গিয়ে আমি আয়াতুল কুরসিটা পড়া শুরু করে দিয়েছি। আর আয়াতুল কুরসি পড়তেছিলাম, ঠিক তখনই দরজার ওপাশ থেকে এক বিকট শব্দ আমি শুনতে পেলাম, মানে যেটা আমি আপনাকে যদি বলে বোঝাতে পারবো না। দরজার ওপাশ থেকে একটু আমি খেয়াল করলাম যে একটা বিকট চিৎকার শোনা যাচ্ছে। মনে হলো কোনো বন্য পশু যন্ত্রণায় চিৎকার করছে। এরপর সবকিছু শান্ত। সকালে উঠে দেখি আমার দরজার কাঠের উপর গভীর 3টে নখের দাগ, মনে হয় যে কেউ কাঠ কাটার যে বাটাল থাকে ওটা দিয়া খুঁড়ে রেখেছে। অমানসিক শক্তি ওটা ছিঁড়ে ফেলতে চেয়েছিল কোনো। আসল ভাই, আমি আজও জানি না সেই রাতে কে আমাকে বা কে আমার মার গলায় ডেকেছিল, কিন্তু আমি নিশ্চিত সেদিন দরজা খুললে হয়তো বা আমি আপনার সামনে বসে কথা বলতে পারতাম না। তো এটাই ছিল আসল ভাইয়ের প্রথম ঘটনা। আমি আরো একটি ঘটনা বলবো। আজকে আমি 3টা ঘটনা নিয়ে আসছি। তো আসল ভাইয়া, এটা আমার দ্বিতীয় ঘটনা। আমার নাম সোহাইব। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। অফিসের কাজে আমাকে প্রায় ঢাকার বাইরে যেতে হয়। গত বছর সিলেট থেকে ফেরার পথে আমার সাথে এমন কিছু ঘটেছিল যা আমি কোনো দিন ভুলব না। আজ আপনার শোয়ের মাধ্যমে সেটা সবাইকে জানাতে চাই। সেদিন সিলেট থেকে ফিরতে ফিরতে আমার রাত অনেক হয়ে গিয়েছিল। নিজের গাড়ি আমি নিজেই ড্রাইভ করছিলাম। হবিগঞ্জের কাছাকাছি একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এবং দুপাশে ঘন জঙ্গল আর চা বাগান। রাত তখন প্রায় 1:30। হঠাৎ হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে সাদা শাড়ি, মুখটা চুলে ঢাকা। আর আমি হার্ট ব্রেক করলাম। ভাবলাম মেয়েটা হয়তো কোনো বিপদে পড়েছে। আমি জানালার কাচ নামিয়ে জিজ্ঞেস করলাম, আপা এত রাতে এখানে কি করছেন? কোনো সমস্যা হয়েছে কি? বাসায় কোনো প্রবলেম হয়েছে? মেয়েটি কোনো কথা না বলে শুধু হাত দিয়ে সামনের দিকে ইশারা করলেন। আমি ভাবলাম হয়তো তার বাড়ির বাড়িতে যাবে, লিফট চাচ্ছে আমার কাছে। আমি দয়া করে বললাম, আমার মায়া হলো মানুষটিকে দেখে। আমি বললাম, ঠিক আছে, পেছনে গিয়ে বসুন, আমি সামনে নামিয়ে দিচ্ছি। মেয়েটি পিছনের সিটে বসলো। আমি গাড়ি চালানো শুরু করলাম। কিন্তু রাসেল ভাই, গাড়ির ভিতর হঠাৎ করে একটা পচা ভ্যাপসা গন্ধ ছড়িয়ে পড়লো, যা অনেকটা মরা পশুর গন্ধের মতো। আর এসির বাতাস সচল থাকা সত্ত্বেও আমার খুব গরম লাগতে শুরু করলো। আমি লুকিং গ্লাসে দেখলাম, পিছনের সিটের দিকে তাকালাম। রাসেল ভাই, আমার কলিজা শুকিয়ে গিয়েছিল। লুকিং গ্লাসে আমি সিটটা ফাঁকা দেখতে পাচ্ছি, কিন্তু বাস্তবে ঘাড় ফেরালে দেখছি মেয়েটি বসে আছে। তার গ্লাসে তার কোনো প্রতিবিম্ব পড়ছে না। আমি ভয়ে
কাঁপতে কাঁপতে স্পিড বাড়িয়ে দিলাম। হঠাৎ খেয়াল করলাম মেয়েটি সিটে বসে নেই, সে ঠিক আমার ঘাড়ের উপর ঝুঁকে পড়েছে। আমার কানের কাছে সে খুব নিচু আর ঠান্ডা গলায় বলছে, এত জোরে গাড়ি চালাচ্ছ কেন? আমাকে কি আরো একবার মারতে চাও? আমি ভয়ে চিৎকার করে ব্রেক কষলাম এবং গাড়ি রাস্তার পাশে খাদে নামিয়ে দিলাম। জ্ঞান হারানোর আগে শুধু মনে আছে সেই মেয়েটা গাড়ি বন্ধ জানালার ভিতর দিয়ে ধোঁয়ার মতো বেরিয়ে জঙ্গলে মিশে যাচ্ছে। পরের দিন সকালে স্থানীয় লোকেরা আমাকে উদ্ধার করে আর বলল, ঠিক ওই জায়গায় 2 বছর আগে একটা মেয়ে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। আজও নাকি অনেক রাতে সেখানে ওই মেয়েটা লিফট চায় সবার কাছে। আসলে ভাই, আজও যদি একা গাড়ি চালালে আমি আমার পিছনের সিটের দিকে তাকাই না, আমি সামনের লুকিং গ্লাসটাই খুলে নিয়েছি, এত ভয় লাগছিল। মানে এখন লাগে লুকিং গ্লাসে কেউ বসে থাকলে। যাই হোক, এটা ছিল আমাদেরকে পাঠানোর দ্বিতীয় ঘটনা। আমাদেরকে আর একটি ঘটনা পাঠিয়েছে, আমরা 3 নম্বর ঘটনা বলবো। আমাদের টপ ভূত এফএম চ্যানেলেতে যারা ঘটনা পাঠায়, আমরা কখনোই সেই ঘটনাটা মানে ভালো হলেও পড়ি, খারাপ হলেও পড়ি, কেননা আমার অডিয়েন্সদের ঘটনা পড়লে তারা অনেক খুশি হয়। তো যাই হোক, যারা ঘটনা শুনছেন, আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে, হোক সেটা আপনার জীবনের সাথে ঘটে যাওয়া বা অন্য কারো জীবনের সাথে ঘটে যাওয়া, আপনি জানেন মানে সেটাই লিখে পাঠিয়ে দিন। অথবা যদি আপনারা ভয়েস মেইল করতে চান তাহলে সেটাও সম্ভব, আপনার ভয়েস মেইল করে আমাদেরকে পাঠিয়ে দিন। তো চলুন আমরা সরাসরি আমাদের আর একটা ভাইয়ার ঘটনায় যাব। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শোয়েব। আজকে আমি আমার খালার বাড়িতে ঘটে যাওয়া এক হাড় হিম করা অভিজ্ঞতার কথা বলবো। আমরা সাধারণত ভৌতিক সিনেমা দেখি, তাই না? কিন্তু যখন নিজের চোখে কোনো নির্জীব বস্তুকে প্রাণ পেতে দেখি, তখন আর যুক্তি কাজ করে না। আমার বড় খালার বিয়ে হয়েছিল বিক্রমপুরের এক পুরনো জমিদার পরিবারে। সেই বাড়িতে অনেক পুরনো আসবাবপত্র ছিল। একবার খালার সাথে গিয়ে আমি ওনাদের স্টোর রুমে একটা বিশাল বড় কাঠের ফ্রেমে আয়না দেখি। আয়নাটা ছিল বেশ পুরনো এবং ধুলে পড়া আর ঝাপসা। আমি কৌতূহলবশত আয়নাটা পরিষ্কার করে আমার গেস্ট রুমে নিয়ে আসছিলাম। প্রথম রাত স্বাভাবিক ছিল, কিন্তু দ্বিতীয় রাতে আমি যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ দেখি আয়নার ভিতর থেকে একটা শব্দ আসছে। মানে ঘড়ির যেমন কাটা ঘড়ি টিকটিক করে, ঠিক তেমন মনে হচ্ছে ওপার থেকে কেউ কাচের উপর দিয়ে আঙ্গুল দিয়ে আঘাত করছে। আমি সাহস করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। তখন ঘর কিন্তু আমার একদম অন্ধকার ছিল, শুধু জানালার বাইরে থেকে চাঁদের আলো আর আয়নার উপর পড়েছিল। আমি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছিলাম না, কিন্তু রাসেল ভাই, হঠাৎ দেখলাম আয়নার ভিতরে আমার পিছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে, অথচ আমি ঘাড় ঘুরিয়ে দেখি বাস্তবে আমি ছাড়া এই রুমের ভিতরে দ্বিতীয় কেউ নেই। আমার হাত পা সব ঠান্ডা হয়ে আসছিল। আমি আয়নার দিকে যখনই তাকায় থাকলাম, হঠাৎ দেখলাম আয়নার ভিতরে থাকা আমার প্রতিবিম্বটা আমার সাথে মিলছে না। আমি হাত নামিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আয়নায় দেখা যাচ্ছে আমার প্রতিবিম্বটা নিজের গলা টিপে ধরেছে এবং তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি ভয়ে চিৎকার দিতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠিক সেই মুহূর্তে আয়নার ভিতর থেকে একটা ভেজা হাত বেরিয়ে এসে আমার কবজি খপ করে ধরলো। সেই হাতের স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা। আমি জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যাই। পরের দিন সকালে খালা আমাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। আমার কবজিতে তখন স্পষ্ট 5টা আঙ্গুলের কালচে দাগ ছিল। পরে বাড়ির বড়দের কাছ থেকে জানা যায় ওই আয়নার সামনে বহু বছর আগে পরিবারের এক সদস্য আত্মহত্যা করেছিল। রাসেল ভাই, আজও আমি কোনো পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিফলন দেখতে পাই না। মনে হয় ওই পার থেকে কেউ আমাকে দেখছে। তো এই ছিল আমাদের তৃতীয় ঘটনা। রাসেল ভাইয়া, যদি সময় থাকে তো আমি আর একটা ঘটনা শেয়ার করতে চাই। এই ঘটনা পাঠিয়েছে আমাদেরকে পশ্চিম ভেলাবাড়ি থেকে। তো নামটা বললাম না, আমি কিন্তু প্রত্যেকটা ঘটনায় তাদের নামের জায়গায় আমার নাম বলছি, কেননা ঘটনাটা আমাকে বলতে বলছে ভাই আমাদের নামটা হাইড রাখবেন। তো 4র্থ নম্বর ঘটনায় যাচ্ছি। রাসেল ভাই, আমি সাধারণত ভূত প্রেত এসব বিশ্বাস করি না। আমি মনে করতাম এসবই মনের ভুল,
কিন্তু গত মাসে বনানীর এক অফিসের বিল্ডিং এ রাতের বেলা কাজ করতে গিয়ে আমার সাথে যা ঘটেছিল, তারপর থেকে আমি একা লিফটে উঠতে ভয় পাই এবং আমি ভয় বলতে কিছু আছে এটাও বিশ্বাস করি। সেদিন অফিসের কাজে অনেক রাত হয়ে যায়, তখন প্রায় রাত 2টা 12টা বাজে। পুরো বিল্ডিং ফাঁকা। আমি 10 তলা থেকে নিচে নামার জন্য লিফটে উঠলাম। লিফটে আমি একাই ছিলাম। 5 তলায় আসতেই লিফটটা হঠাৎ এক ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আমি প্যানিক বাটনে চাপ দিলাম, কিন্তু কোনো কাজ হলো না। ইন্টারকমে কল দিলাম, মানে যে বাহিরে থাকে তাকে কল দিলাম। ওপাশ থেকে শুধু স্থির শব্দ, মানে স্ট্যাটিস্টিক নয়েজ আসছিল। হঠাৎ হঠাৎ লিফটের ভেতরটা প্রচন্ড ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম লিফটের কোনায় রাখা বড় আয়নাটা ঝাপসা হয়ে যাচ্ছে। আমি নিজের মোবাইল বের করে টর্চ জ্বালালাম। টর্চের আলোয় আয়নায় পড়তেই আমার বুক ধক করে উঠল। আমি দেখলাম লিফটের সিলিং থেকে একটা হাত নিচে ঝুলছে, লম্বা কালো নখওয়ালা হাত। একটা হাত, মানে মানে কি বলবো, আমি ভয়ে সিলিং এর দিকে তাকালাম, কিন্তু সেখানে কিচ্ছু ছিল না। অথচ আয়নায় পরিষ্কার দেখা যাচ্ছিল সিলিং থেকে একটা কুৎসিত, একদম বিশ্রী রকমের একটা দেহ ঝুলে আসে এবং তার মুখটা ঠিক আমার মাথার উপরে। আসল ভাই, আমি ভয়ে আমার চোখ বন্ধ করে চিৎকার করতে থাকলাম। হঠাৎ আমার কাঁধে একটা প্রচন্ড ভারী আর ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলাম। মনে হলো কেউ আমার কানের কাছে ফিস ফিস করে বলছে, নিচে তো যাবি, সাথে আমাকেও নিয়ে চল। আমি পাগলের মতো লিফটের দরজা ধাক্কা দিতে শুরু করলাম। ঠিক তখনই লিফটটা চলতে শুরু করলো এবং একতলায় এসে দরজা খুলে গেল। আমি দৌড়ে বাইরে এলাম। পেছনে তাকিয়ে দেখলাম লিফটের দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে সেই কালো ছায়াটা লিফটের ভেতর থেকে আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। পরের দিন আমি বিল্ডিং এর সিকিউরিটির কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চাই। রাসেল ভাই, সিসিটিভিতে দেখা গেল আমি লিফটে একাই ছিলাম, কিন্তু পুরোটা সময় আমি লিফটের এক কোনায় কুঁকড়ে দাঁড়িয়েছিলাম, যেন কেউ আমাকে অন্য কোণা থেকে চেপে ধরেছিল। আমি আজও সেই আস্তে আস্তে কথাটা শুনি যে, তুই একা কেন নিচে যাবি, আমাকেও নিয়ে চল। আমি 100% শিওর ছিলাম রাসেল ভাইয়া, ওখানে কেউ না কেউ একটা কোনো জিন হবে বা কোনো অবয়ব হবে, সে ওই লিফটের ভিতরে ছিল ভাইয়া। আমাকে আমার স্পষ্ট মনে আছে ওই কণ্ঠটা, আমি কখনোই ভুলবো না। এই ছিল ঘটনা ভাইয়া, আমি আপনাদেরকে পাঠিয়ে দিলাম। ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো রাসেল ভাইয়া 4টা ঘটনা পেয়েছিলাম, 4টা ঘটনা পড়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডিয়ার লিসেনার, যারা সম্পূর্ণ ঘটনা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত আপনাদের চাহিদা ভিত্তিক যেভাবে কাজ করে যাচ্ছি, এই কাজগুলো আপনার কাছে কেমন লাগছে তা একটু কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিনিয়ত যে ভয়ঙ্কর ঘটনাগুলো বাছাই করছি, এই ঘটনাগুলোকে আপনাদের ভালো লাগছে কিনা। অনেকেই অনেকভাবে অনেক কিছু কমেন্ট করছে। যাই হোক, আমি নেগেটিভ কমেন্ট কখনোই দেখি না, আমার কাছে ব্যাড ইফেক্ট করে না। কিন্তু যারা আমাকে পজিটিভ কমেন্ট করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কেননা ভাই, আমরা কষ্ট করে আপনাদের জন্য বিভিন্ন জায়গা থেকে ঘটনাগুলো কালেক্ট করি। আমরা প্রতিদিন বলি যে বাছাই করা ঘটনাগুলো এই চ্যানেলে পাবেন। বাছাই করা ঘটনা নিয়েই কিন্তু, মানে আমি চাই যে আপনারা এমন কন্টেন্ট গুলো শোনেন বা আমি এমনগুলো আপনাদের কাছে উপস্থাপন করি যেগুলো আপনাদের কাছে বাছাই করা এবং পছন্দনীয়। আমি এটা চাই। তাই আমি অনেক জায়গা থেকে বিভিন্ন যেগুলো ভয়ঙ্কর এবং যে ঘটনাগুলো স্পেশাল ঘটনা, আমি সেই ঘটনাগুলো কালেক্ট করে বাছাই করে আপনাদের সামনে তুলে ধরি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে ভূত এফএমকে টিকিয়ে রাখার জন্য আমরা আরো অনেক অনেক জোর দিয়ে কাজ করছি। এবং অনেকেই আপনারাই নিজেরা বলেছেন যে ভাই আপনারা ভূত এফএম ছাড়েন, কন্টিনিউ করেন। ভূত এফএম না শুনলে অনেকেই আছে যে ভাই আমাদের আর ঘুমই ধরে না, এরকমই কমেন্ট করে। এবং অনেকেই বলেছে ভাইয়া আমরা ভূত এফএম, আপনি ভূত এফএম চালিয়ে যান। ভূত এফএম আসলে আমাদের সেই ছোটবেলা থেকে একটা ইমোশন। তাই ভূত এফএমকে আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। আপনারা আমাদেরকে সাপোর্ট দেবেন। আমরা আপনাদের জন্য অনেক অনেক বাছাই করে, আরো অনেক সময় ব্যয় করে আমরা বাছাই করা যে ঘটনাগুলো আপনাদেরকে কষ্ট প্লাস একটা ভয়ঙ্কর থমথমে পরিবেশে নিয়ে যাবে, সেই রকম কন্টেন্ট আমরা চেষ্টা করি খুঁজে বের করা, যাতে আপনার রাতে কানের ভিতরে হেডফোন দিয়ে আপনারা ঘটনাগুলো শুনেন এবং সেই ঘটনাগুলো শুনে ভয়ের সাগরে মানে আপনাদেরকে হারিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। আপনারা ভূত এফএম এত ভালোবাসেন, আমাদের এই চ্যানেলে যে রেসপন্স করছেন আপনারা, এটা না দেখলে আমি বিশ্বাসই করতাম না। তাই আপনাদের ভালো লাগার স্বার্থে
আপনাদের ভালোবাসার সাথে আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমাদের বাছাই করা ঘটনা মানে স্পেশাল ঘটনা, প্রত্যেকটা ঘটনাতে বলি। আপনারা যদি এই স্পেশাল ঘটনাগুলো শুনতে চান তাহলে অবশ্যই আমাদের এই টপ ভূত FM চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ঘটনাগুলো নিয়ে আসবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমরা রেগুলারলি আপনাদের রেসপন্স অনুযায়ী ঘটনাগুলো দিচ্ছি, এবং আমাদের ঘটনাগুলো আপনারা যদি এক ধারচে একটার পর একটা শোনেন, আশা করি যে আপনাদের কখনো বিরক্ত আসবে না, কেননা আমরা যেভাবে ঘটনাগুলো মেকিং করি একটা নয়েজ থাকে না, আপনারা একদম ক্লিয়ার ভয়েস এবং একটি থমথমে মানে ঘটনা শুনতে শুনতে সেই ঘটনাগুলো চোখ বন্ধ করে যদি পর্যবেক্ষণ করেন তাহলে মনে হবে ঘটনাগুলো আপনার সাথেই ঘটেছে এবং আপনার আশেপাশে কোথাও ঘটেছে। আর এই জিনিসটা মনে করতে পারলেই আপনি ভূত এফএমকে ভালোবাসেন আমি মনে করি। যাই হোক, ভূত এফএম আমি চেষ্টা করে যাব আপনাদের জন্য আরো অনেক দূরকে নিয়ে নিয়ে যাব। আপনাদের অনেকের ভালোবাসা পেয়েছি এবং আমাদের চ্যানেলে অলরেডি প্রায় 15,000 সাবস্ক্রাইব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা। আপনারা যেভাবে রেসপন্স করছেন মাশাআল্লাহ, আপনারা আমাদের সাথে এভাবে কানেক্টেড থাকবেন এবং আমাদের ঘটনাগুলো একটু প্রসার করবেন, মানে ঘটনাগুলোকে ঘটনা ভালো লাগলে লাইক করবেন, যেটা আসলেই ভালো লাগবে সেটাতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কিছু আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট করবেন, অনেকেই এসে আপনাদের ঘটনাগুলো পড়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যদি আমাদেরকে এইভাবে সাপোর্ট করেন তাহলে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের মতো এখানেই এতটুকু কথা বললাম। আর কার কণ্ঠে ঘটনা শুনতে চান, বর্তমানে ডক্টর আলিফ ভাইয়ের ঘটনা কিন্তু খুবই ফেমাস এবং আপনাদের পছন্দ হচ্ছে। ডক্টর আলিফ ভাইয়ের ঘটনা দিচ্ছি, তার গেস্ট এবং আরো অনেক গেস্ট আছে, নতুন নতুন অতিথি আসে, আমরা তাদের ঘটনা নেই। এবং আপনাদের মতো অডিয়েন্স যারা, তাদের ঘটনাও তো আমি নেই, কেউ অস্বীকার করতে পারবে আমি তাদের ঘটনাও পড়ি। এমন কেউ আছে যে ঘটনা দিয়েছে কিন্তু আমি তার ঘটনা পড়িনি, এরকম অনেক লোক, মানে এরকম লোক নাই বললেই চলে। আমি আপনাদের প্রায়োরিটি দিই সবার আগে, আপনাদের ভালোবাসাই আমার কাছে ভালোবাসা। তাই আপনারা যদি আমাদের কোনো ঘটনা দেন পড়ার জন্য, আমি ঘটনাটা ডিরেক্ট পড়ি, ঘটনাটা যাচাই করি না, বাছাই করি না। তো যাই হোক, যেভাবে ঘটনা দেন আমরা প্রতিদিন ঘটনা সত্যতা খুঁজি না, আমরা সর্বদাই আপনাদের দেওয়া ঘটনাগুলো তুলে ধরি, যাতে আপনাদের ঘটনা আমার মাধ্যমে পড়েন অথবা আপনারাই নিজেরাই ভয়েস মেইল করে পাঠান। আপনাদের ভালো লাগে, আর আপনাদের ভালো লাগাই আমার ভালো লাগা। আপনাদের ভালো মানে আপনারা ভূত এফএম ভালোবাসেন বিধায় আমি আমার অনেকটা সময় ব্যয় করে ভূত এফএমে আপনাদের জন্য ঘটনা তুলে ধরছি এবং আপনারা অনেক অনেক বেশি ভালোবাসছেন। আমি ইনশাআল্লাহ ধরে রাখবো আপনাদের ভালোবাসা। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করে যাবেন যাতে আমি আপনাদের জন্য এরকম ঘটনা তৈরি করতে পারি। তো আপনাদের যদি কোনো ঘটনা থাকে অবশ্যই ঘটনা দেবেন, কার ঘটনা শুনতে চান সেটাও একটু বলবেন। ডক্টর আলিফ, আফনান ভাইয়া, প্রতিনিয়ত আমরা তাদের ঘটনাগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, আরো অনেকেই আছেন যারা ভৌতিক আর্টিস্ট, তাদের কন্টেন্ট ঘটনাগুলো তুলে নিয়ে আসি আমাদের চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সবার সাথে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।